নেক্সট সেশন দিবে হচ্ছে আমাদের এস এম রাকিবুল হাসান ভাই। ভাই হচ্ছে যে এক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাইটস গেমস, এখন বর্তমানে কাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে। তো কি জন্য হচ্ছে যে আমরা কোর্সে হচ্ছে টিএলই খাই এবং এই নিয়ে ভাই কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রাকিব। তো কাহাপ নামে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এজ এ বিগিনার, আপনারা তো বিগিনার, সো দ্যাটস ওয়াই আসলে আমি আজকে এখন যে এটা পড়াবো এটা হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। এখন কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আমি খুবই এত থিওরিটিক্যালে যাব না। হ্যাঁ, আমরা যে প্রোগ্রামার যতটুকু দরকার অথবা যতটুকু হইলে আসলে আমরা খুবই আমাদের থিঙ্কিংটাও ওইভাবে করতে পারি। ঠিক আছে, ওইভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো আস্তে আস্তে শুরু করি। আমার স্ক্রিন দেখা যায় নাকি? যাচ্ছে ভাই। নাইস, চলেন আমরা শুরু করি। আমরা খুবই কঠিন ভাবে করবো না, আমরা যা জানি এভাবে চেষ্টা করবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আসলে আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা দরকার কেন, অথবা আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি কেন? সমস্যা হচ্ছে যে আমরা যে কোডগুলো রান করি অথবা আমরা যে প্রবলেমগুলো সলভ করি অথবা সলিউশন যেগুলো আমরা বিভিন্ন কোডের মাধ্যমে লিখি, যেটা যে ল্যাঙ্গুয়েজে লিখেন না কেন, সমস্যা হচ্ছে ওটা তো আমরা কোনো না কোনো মেশিনের মাধ্যমে ওটাকে জাজ করতে হয়, অথবা আপনাকে ওই কোনো না কোনো কনস্ট্যান্টের মাধ্যমে ওই জিনিসটা রান করতে হয়। কোনো না একটা মেশিন এই জিনিসটা রান করে। সো এখানে সমস্যাটা হচ্ছে যে আপনার মেশিনের কাছে তো সারা জীবন সময় নাই যে সারা জীবন ধরে সে একটা জিনিস কম্পিউট করবে, তাই না? আনলিমিটেড টাইম তো তার কাছে নাই। তাকে খুব কম টাইমের মধ্যে আপনাকে একটা রেজাল্ট শো করতে হবে, তাই না? আপনি যখন নিজেও একটা সফটওয়্যার বানাবেন অথবা কোনো ইন্ডাস্ট্রিতে যাবেন, আপনাকে খুব কম সময়ে একটা জিনিসের রেজাল্ট দেখাইতে হবে। তো এই যে সমস্যাটা থেকে আসলে আসা যে আমরা যে কোডটা লিখছি এটা কি আসলেই একটা নির্দিষ্ট টাইম ধরে চলতেছে কিনা, অথবা এর মধ্যে সে সলিউশনটা দিতে পারতেছে কিনা। তো এই জিনিসটা জাজ করার জন্য আসলে কমপ্লেক্সিটিটা আসা। ঠিক আছে, এখন পয়েন্টটা হচ্ছে যে আমাদের সমস্যাটা হয় যে আমরা যখন বিভিন্ন কোড করি, আমি এখন র অ্যান্সার নিয়ে কথা বলতেছি না। হ্যাঁ, যদি এরকম হতে পারে যে আপনার কোড ঠিক আছে, লজিক ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যখন সাবমিট করছি, ধরেন আমি অনেকক্ষণ কোড লিখছি, ধরেন কোডটা শুরু হয়েছে, আমি আধা ঘন্টা 40 মিনিট ধরে একটা কোড লিখে সাবমিট করলাম, দেখলাম যে আয় হায় আমার কোড কেন টিএলই আসতেছে, মানে টাইম লিমিট এক্সিডেড সামথিং কিছু দেখাচ্ছে। তখন আমরা চিন্তা করতে বসি যে আসলে এখন কি করা উচিত, অথবা টিএলই আসলো কেন সামথিং, তাই না? কিন্তু আমরা এই জিনিসটাই আসলে কি করা উচিত, আসলে উচিত হচ্ছে কি আমরা যখন কোড লিখবো, কোড লেখার শুরু করার আগেই আমাদের আসলে একটু অ্যানালাইসিস করে নিতে হবে যে আমি যে কোডটা লিখতে যাচ্ছি এটা তো হয়তো বা লজিক্যালি ঠিক অথবা লজিক্যালি ভুল হতে পারে, যেটাই হতে পারে, সমস্যা নাই, বাট সেই জন্য অ্যাটলিস্ট টাইম লিমিট এক্সিডেড না হয়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের আসলে আগে থেকে কনফার্ম হয়ে আসা উচিত। এখানে কনফার্ম হলে কয়েকটা সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে যে আপনি হয়তো বা 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট এক্সট্রা সময় নিয়ে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করলেন, কিন্তু সেটা আপনার আধা ঘন্টা কোড রাইটিং এর সময়টাকে বাঁচাবে। ঠিক আছে, যেটা আপনি আধা ঘন্টা পর কোড লিখে সাবমিট করে টাইম লিমিট এক্সিড হইতো, সেটা আপনার 5 মিনিট একটু সময় ব্যয় করলে আপনি কিন্তু পুরো জিনিসটা আগেই বুঝে যেতে পারতেছেন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আপনি যে এতক্ষণ ধরে কোড লেখার পরে এখন কি লিখাইছেন, এখন আপনাকে নতুন ভাবে চিন্তা করতে হবে আবার যে আসলে এখন আমাকে সঠিক অ্যান্সারটার জন্য আমাকে কি করতে হবে, অথবা আমাকে কমপ্লেক্সিটি কমানোর জন্য কি করতে হবে। তো তাহলে আপনি কি করতে পারলেন, প্রথমে এই 5 মিনিট ব্যয় করে আপনি চাইলে আপনার যে অ্যাপ্রোপ্রিয়েট যে ডাটা অ্যাক্সেসর অথবা অ্যালগরিদম ইউজ করা দরকার ছিল এটার কমপ্লেক্সিটি কমানোর জন্য, সেই জিনিসটা আসলে আপনাকে বের করতে আপনি শুরুতেই মানে আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, সো আপনাকে আসলে যখনই আসলে আমাদের প্রবলেম দেখি আমাদের উচিত না যে একদম ঝাঁপাই পড়া, সাথে সাথে সলভ করে ফেলবো। ঠিক আছে, মানে আমি এটা বলতেছি না যে আপনি ধরেন অবভিয়াস সলিউশন জানেন তাহলে ঠিক আছে, এটা অন্য কেস। বা ধরেন আপনি বুঝতেছেন না যে এটা হবে নাকি হবে না, সামথিং কি হবে, তো আপনাকে একটু বসে বসে অ্যানালাইসিস করতেই হবে। না করলে আপনার এইসব বিব্রতকর অবস্থা পড়ার সম্ভাবনা থাকে। দেখা যায় কন্টেস্ট সময় যায় অনেক, আপনি অনেক ইয়া হয়ে যান, ডাউটে পড়ে যান, এবং আপনার আসলে সর্বোপরি আসলে কন্টেস্টে খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের আসলে কন্টেস্টে একটা প্রবলেম দেখলেই একদম
শুরুতে ঝাঁপায় পড়ার থেকে আমরা হয়তো বা 1-2 মিনিট একটু খরচ করতেই পারি এটা অ্যানালাইসিস করার জন্য। হ্যাঁ, এটা অ্যাপ্রোপ্রিয়েট আসলে ওয়ে। চলেন আমরা একটু টাইম লিমিট নিয়ে কথাবার্তা বলি। পয়েন্টটা হচ্ছে যে আচ্ছা, কারো মনে হয় মাইক অন, আপনি চাইলে মাইক অফ করতে পারেন যদি কোনো কথা না থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন পয়েন্টটা হচ্ছে ধরেন আমরা একটা প্রবলেম অনেকভাবে সলিউশন করতে পারি, তাই না? এখন আমাদের কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আপনাদের কিছু ধরেন বিগোতে বিভিন্ন কিছু নোটেশন দেখাবো। এখন আপনার মনে হইতে পারে যে কোনটা আসলে ভালো। চলেন আমরা আগে কিছুক্ষণ দেখি, হ্যাঁ, দেখার পরে আমরা অ্যানালাইসিস শুরু করবো যে আসলে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ, আসলে আসলে কোনটা ভালো নাকি খারাপ না কি চিন্তা করা উচিত। ঠিক আছে, ধরুন ফার্স্ট অফ অল আমরা আসলে ও অফ ওয়ান একটা কিছু দেখি। হ্যাঁ, আমি এটাই বললাম যে আমি কিন্তু থিওরিটিক্যালি যাবো না, আমি কিন্তু একদম অবভিয়াস ওয়েতে একদম সিম্পল ভাবে যেভাবে আমরা চিন্তা করা দরকার সেভাবে আমরা শিখবো। ঠিক আছে, তো ও অফ ওয়ান এর মানে কি? ও অফ ওয়ানটা হচ্ছে গিয়ে একটা বিগ ও নোটেশনে আপনার কনস্ট্যান্ট টাইম বোঝানো হয়। যেমন আপনি এটার জন্য আসলে কোনো টাইমই লাগে না বলা যায়, একক সময় লাগে। হ্যাঁ, এটা খুবই অবভিয়াস সলিউশন। যেমন এটা কি হইতে পারে? এখন একটা জিনিস হইতে পারে যদি আমরা একটা সলিউশন দেখি যে আমি ধরেন আমি কোনো কারণে 1 থেকে 100 যোগ করতে চাই, কারণ এটা আমরা কতভাবেই করতে পারি, তাই না? তো আমরা চাইলে একটা ফর লুপ চালা দিতে পারি। ফর লুপের মধ্যে i=1 থেকে 100 আমরা একটা সাম ভেরিয়েবল রেখে আমরা বারবার ওইটাকে করতে পারি, ইনক্রিমেন্ট করতে পারি, তাই না? আমরা কিন্তু বারবার এটা মধ্যে রেখে আমরা কিন্তু পুরো 1 থেকে 100 সামেশন করতে পারি। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে 1 থেকে 100 যদি এটা আরো বড় হয়ে যায়, 1 থেকে 1000, 1 থেকে 10,000, 1 লাখ আরো বড় যদি হতে থাকে তখন কিন্তু আমরা চাইলে এত বড় লুপ চালাতে পারবো না, তাই না? যে আমরা চাইলে এইটাকে খুব ইজিলি একটা ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসতে পারি। সো আমরা এত বড় লুপ না চালে আমরা কিন্তু চাইলে n × n+1/2 এরকম একটা ইকুয়েশন ইউজ করতে পারি, যেটার মাধ্যমে আমরা ইজিলি n এর ভ্যালু চেঞ্জের মাধ্যমে 1 ইউনিট সময়ের মধ্যে একটা একক সময়ের মধ্যে কিন্তু আমরা চাইলে কনস্ট্যান্টটা অথবা আমরা এই প্রবলেমটা আছে এটা সলভ করতে পারি। ঠিক আছে, তো এইরকম তো কোনো ইকুয়েশন অথবা যেটার মধ্যে সলভ করতে কোনো তেমন একটা সময় লাগে না, একটা ছোটখাটো একটা প্লাস মাইনাস যোগ অথবা সামথিং, এগুলোকে আসলে বলা হয় 1 ইউনিট টাইম অথবা ও অফ ওয়ানে আমরা এগুলোকে এইভাবে চিনে থাকি। হ্যাঁ? এইগুলো খুবই ফাস্টার এটা, বা সবসময় যে এরকম সলিউশন আমাদের সবসময় আসবে এরকম না। তো এইগুলো একটা জিনিস। হ্যাঁ, তো আমার কথা কি ধরা যাচ্ছে, বুঝতেছেন আপনারা? জি ভাইয়া। হ্যালো, আচ্ছা আচ্ছা, নাইস। চলেন এখন আমরা নেক্সট দেখি। হ্যাঁ, নেক্সট হচ্ছে ও। আচ্ছা, আমি ছোট না দেখে আরেকটা জিনিস দেখাবো। হ্যাঁ, আমি ডাইরেক্ট অফ ওয়ানে এরে চলে যাচ্ছি, তারপরে আমি আরো অনেক কিছু দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন দেখেন আমার যদি ধরেন কোনো কারণে আমার এই যে 1 থেকে 100 যোগ করতে বললো, ঠিক আছে, আমি যদি এটা 1 থেকে 100 যদি ফর লুপ দিয়ে করতাম, সামেশন করতাম i=1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমাকে দেখেন আমাকে আসলে কতবার লুপ চালাতে হচ্ছে এখানে। এখানে কিন্তু 1 থেকে 100 যোগ করার জন্য আমাকে কিন্তু 100 বার একটা অপারেশন করতে হচ্ছে, তাই না? 100 বার আমাকে কিন্তু সামেশন করতে হচ্ছে। এখন এই 100টা যদি 100 না হয়ে 1000, 10,000, 1 লাখ হয়ে যায়, এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার এই আমি কত পর্যন্ত যোগ করব, তাই না? এটা n এর উপর ডিপেন্ড করতেছে। আমি 1 থেকে n পর্যন্ত যোগ করতে চাই। তো এই যে আমি ফর লুপ দিয়ে ভেবে দেখাই, তাহলে এখানে পুরা লুপটা পুরো কম্পিটিশনটা নির্ভর করতেছে n এর উপরে, তাই না? তো n এর মান যত হবে ততবারই কিন্তু আমার কম্পিটিশনটা হবে, তাই না? এক্সট্রা কিন্তু আর কম্পিটিশন কিন্তু হচ্ছে না। এরকম কমপ্লেক্সিটিকে বলি আমরা ও অফ n। ঠিক আছে, আমরা এইভাবে এটা আমরা আনার চেষ্টা করি অথবা বলার চেষ্টা করি যে বিগতে ও অফ n। এখন সবসময় যে ও সব সলিউশন ও অফ n হবে এমনও না। আপনাকে এরকম বলতে পারে যে এরকম আপনাকে নেস্টেড লুপও লেখা রাখতে পারে। ঠিক আছে, আপনাকে ধরুন বলা হইলো যে তোমাকে একটা করে নাম্বার দিয়ে দিবো, অথবা তুমি একটা লুপ চালাও, লুপ চালাইয়া প্রত্যেকটা আই এর জন্য দেখো যে ওই নাম্বারটা ওই অ্যারেতে আছে কিনা। দেখা গেল যে আপনি আবার আরেকটা নেস্টেড লুপ চালাইলেন কোনো কারণে। হ্যাঁ, লাইক আমি যদি আবার দেখাই, ফর একটা হচ্ছে
ওয়ান থেকে এন পর্যন্ত, ঠিক আছে? এর ভিতরে ধরুন আরেকটা নেস্টেড লুপ ফর যে ওয়ান থেকে ধরেন আবার এন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দুইটা নেস্টেড লুপ, ঠিক আছে? এখন আপনি একটা জিনিস দেখেন, প্রতি আই এর জন্য একবার করে পুরা একটা এক থেকে ওয়ান থেকে এন পর্যন্ত লুপ চলতেছে, তাই না? তাহলে কি আপনি দেখেন যে এখানে যদি ওয়ান থেকে এন পর্যন্ত আউটার লুপটা চলে, তাহলে ইনার লুপটা আপনার প্রতি আই এর জন্য এক থেকে এন টাইম চলতেছে। তার মানে হচ্ছে কি, যদি এন টাইমস যদি সে চলে, ইনার লুপটা আসলে টোটাল এন টাইম চলবে, তাই না? তো ওটা হচ্ছে কত, ও এন স্কোয়ার টাইপের একটা কম্পিটিশন হবে, বুঝতে পারছেন? আমরা ভিতরে ধরে নিচ্ছি যে এখানে একটা সিম্পল একটা ধরেন যোগ বিয়োগ হচ্ছে, অথবা সিম্পল একটা ওয়ান ইউনিটের কাজ চলতেছে, ঠিক আছে? যেমন কোনো বড় লুপ অথবা কিছু নাই। তো এসব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরকম যদি একটা কম্পিটিশন হয়, তাকে আসলে ও অফ এনএসকে দেখতেছি। তো এখন আমরা একটা জিনিস দেখতেছি যে যত এখানে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট কিসের উপর, এন এর উপরে, তাই না? হতে পারে যে এটার ভিতরে আরো নেস্টেড লুপ চলে আসতে পারে, হতে পারে যে আপনার ও অফ এন স্কোয়ার ওয়ান কিউব হয়ে যেতে পারে, ও অফ এন টু দি পাওয়ার ফোর হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করলাম যে আসলে ও অফ এন এন স্কোয়ার অথবা এন কিউব এন টু দি পাওয়ার ফোর আরো বড় কোনো কমপ্লেক্সিটি কি কখন হয়, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ কি বলতে পারবেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, ও অফ এন নাকি এন স্কোয়ার অথবা এন কিউব এন টু দি পাওয়ার ফোর, কোনটা ভালো কোনটা খারাপ, কেউ বলতে পারবেন? মানে কোনটা হলে বেটার? যত বিবাহ সম্ভব পেন। তত ভালো। আচ্ছা, সমস্যা নেই, সবাই ঠিক বলছেন। আবার সবাই ঠিক বলছেন কিনা এটাও একটা কেসের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? কেসটা হচ্ছে গিয়ে, সত্যি বলতে কি আমাদের আসলে কন্টেস্ট টাইমে সলিউশনটা আপনার একদম অপটিমাইজ হওয়া জরুরি, নাকি আপনার উচিত আসলে কন্টেস্টের ভার্ডিক্ট অ্যাকসেপ্ট হওয়া, অ্যাকসেপ্টেড, এই ভার্ডিক্টটা আসা উচিত, কোনটা বলেন? আপনার কি কন্টেস্টে যে প্রবলেমগুলো দেয় এটা কি একদম অপটিমাইজ হইতে করছেন কিনা, অথবা কেমনে কি করছেন, এটা বেশি জরুরি হয়ে দাঁড়ায়, নাকি আমি কোনো রকম অ্যাকসেপ্ট করাতে পারলে হয়েছে, বলেন? অ্যাকসেপ্ট করাইতে পারলেই হলো। তাই না? So, আমি তো একটা প্রবলেমকে কত ভাবেই আসলে অপটিমাইজ করতে পারি, অনেক সময় দিতে পারি, কত ভাবে কত কিছু অপটিমাইজ করতে পারি, তাই না? বাট আমার কাজ হচ্ছে কি কন্টেস্ট টাইম, কন্টেস্ট টাইমে আমার কাজ হচ্ছে যে আমাকে এটাকে অ্যাকসেপ্ট করানো। সেটার জন্য আসলে সেই অ্যাকসেপ্টেন্সটা যদি আমার ও অফ এন টু দি পাওয়ার ফাইভ দিয়েও হয়, কোনো সমস্যা আছে বলেন? আমি যেটা সলিউশন লিখলাম এন টু দি পাওয়ার ফাইভ, এই সলিউশন আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে, কোনো টিএলই দেয় নাই, তাতে কি আপনাকে মাইন্ড করবেন? নাকি আপনাকে বসে বসে ওই এন টু দি পাওয়ার ফাইভ কে বসে বসে যত কমানো যায় এন স্কোয়ার এন এন করা যায়, ওইটা আপনার কাজ, বলেন? ভাই সিস্টেম টেস্টের সময় যদি টিএলই খাই? না, আমি আপনাকে কি বললাম যে সিস্টেম টেস্টের বাদ দেন, আপনি একদম অবভিয়াস সলিউশন, মানে কন্টেস্ট টাইমে কথাই বাদ দেন, নর্মাল প্রবলেম আপনি করতেছেন, আপনার এন টু দি পাওয়ার ফাইভ এর একটা সলিউশন লিখছি, সে অ্যাকসেপ্ট হয়ে গেছে, এটা কি আমরা বসে বসে অপটিমাইজ করার দরকার আছে, নাকি আমার অ্যাকসেপ্ট হওয়াটাই জরুরি, টাইম ইম্পর্টেন্ট। একসেপ্ট হইলেই শেষ। তাই না? সোহেল ভাই বুঝছেন? সোহেল ভাই সামথিং হতে পারে, আমি যদি ঠিক মতো কোশ্চেন করছি কিনা, সরি। আচ্ছা, এখন এখানে কনফিউশনটা কোথায়? হ্যাঁ, মানে আপনার মনে হতে পারে যে ভাই আপনি এন টু দি পাওয়ার ফাইভ বললেন, এন টু দি পাওয়ার সিক্স এইট বললেন, এটা তো অনেক বড়, এটা অ্যাকসেপ্ট হয় কেমনে? অথবা কি দেখছেন, প্র্যাকটিস টাইমে অপটিমাইজটা চেক এবং কন্টেস্টে জাস্ট এসি। আচ্ছা, সত্যি বলতে কি আমরা আসলে এইভাবে চিন্তা করি না, প্র্যাকটিস টাইম হোক এয়ার টাইম হোক, ঠিক আছে? সত্যি বলতে আসলে আমাদের আসলে এই এন টু দি পাওয়ার ফাইভ এন টু দি পাওয়ার ফোর এন এই সামথিং, এই যে বিগতে আমরা বিভিন্ন টাইম কমপ্লেক্সিটি লিখছি, এটা আসলে আপনাকে কিভাবে হেল্প করে এটা আসলে আমাদেরকে বুঝতে হবে। এটাকে শুধুমাত্র আমরা এটা হইলেই যে ভয় পাই যে আরে ও ফ্যান স্কোর হয়ে গেছে, আমার সলিউশন তো কাজ করবে না, আর এখন আমার কি করতে হবে, আমাকে তো ও ফ্যানে আনতে হবে, এইটা সবচেয়ে এটা জরুরি না। আপনাকে বিগো নোটেশন অথবা টাইম কমপ্লেক্সিটি আপনাকে এই ভয় পাওয়াটা অথবা এইটা ডিসিশন নিতে হেল্প করে না। এই টাইম কমপ্লেক্সিটি যে হিসাবগুলো আমি আরো দেখাবো, অফ লগ এন এন লগ এন এন রুট এন, এগুলো দেখাবো, সমস্যা নেই। কিন্তু এগুলো আপনাকে কি করতে হেল্প করে? এগুলো আপনাকে হেল্প করে রাইট অ্যালগোরিদম রাইট ডাটা স্ট্রাকচার চুজ করতে হেল্প করে, এবং পুরো কোডের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে হেল্প করে।
কিন্তু এটা নির্ভর করে না যে ও অফ এন টু দি এন কিউব অথবা এন টু দি পাওয়ার 4 এটা আমাকে কখনো মানে কনফার্ম করে না যে এন কিউব হলে সলিউশন কাজ করবে না, এন টু দি এন স্কোয়ারই হইতে হবে। এটা দেখে আমরা কখনো বুঝতে পারবো না যে কোনটা কখন কাজ করবে, ঠিক আছে? সো আমার কথাটা অনেকের হয়তো বা মাথার বুঝে যেতে পারে অথবা একটু গোলমেল লাগতে পারে, ঠিক আছে? চলেন আমরা এখন আসলে আসল কাজটা কি এটা দেখি। আসল কাজটা হচ্ছে গিয়ে আমরা যখন একটা কোড করব অথবা আমি ধরেন কোড করার আগে আমি ফার্স্টে বলছিলাম আপনাদের ক্লাসের শুরুতে যে আমাদেরকে সবার প্রথমে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস শিখতে হবে। আমি যে কোডটা করতে যাচ্ছি আমাকে খাতা কলমে প্রুফ করতে হবে যে আমার এখন এই কোডটা যদি আমি লিখি আগামী আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট ধরে, তাহলে আমার কোডের কমপ্লেক্সিটি কত আসবে। ধরে নিলাম আমার কোডের কমপ্লেক্সিটি এন কিউব আসছে, আমি কোড করার আগে ধরে নিলাম খাতা কলমে বুঝে নিলাম আমার কোডের কমপ্লেক্সিটি এন কিউব আসছে। এখন আপনার কোডের আচ্ছা, এখন আমরা একটা ধরেন ইনটুইশন গ্রো করি, হ্যাঁ ইনটুইশন আনি যে লাইক আমাদের যে কোড ফোর্সেস কোর্সে মানে সিএফ, তারপর মানে কোড শেপ এড কোডার যেগুলো আছে, হ্যাঁ বলা যায় যে দুনিয়ার যত মোটামুটি অনলাইন জাজ গুলো আছে তারা 1 সেকেন্ড আর 2 সেকেন্ড যেটাই বলেন না কেন, ঠিক আছে, মানে যত টাইম বলেন না কেন তারা আসলে কতটুকু সময় যদি আমি হিসাব করি তাহলে সে আসলে আমাকে ভার্ডিক্ট দেয় যে মানে টিএলই দিবে না। সো এটা মেজার করতে হবে আমাদের, এটা হচ্ছে অনেকটাই 10⁸ টু 10⁹ পর্যন্ত সে ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারে। পয়েন্টটা বুঝছেন? যে এই রেঞ্জ পর্যন্ত সে আসলে টোটাল কমপ্লেক্সিটি হিসাব করতে পারে, মানে টোটাল কমপ্লেক্সিটিতে সে রান করতে পারে। কারণ আপনি বলতে পারেন যে ভাই আমি 10⁸ টু 10⁹ বলছেন কেন, আপনি আমাকে একটা এক্সাক্ট নাম্বার বলেন। সমস্যা হচ্ছে যে আমরা যখন কোড লিখি শুধু তো আমরা একটা লুপ চালাই না, ভিতরে তো আমরা ধরেন আরো অনেকগুলো অপারেশন করি, তাই না? সো এখানে আপনার আবার ল্যাঙ্গুয়েজ বেদে আপনার একটু ওঠানামা আছে, সি অনেক ফাস্ট, C++ অনেক ফাস্ট, জাভা পাইথন একটু স্লো, এরকম অনেক কিছু নির্ভর করে। সো আমাদেরকে আসলে ফুল কনস্ট্যান্ট মোটামুটি এইরকম একটা রেঞ্জের মধ্যে রাখতে হবে। সো পুরো টোটাল কমপ্লেক্সিটি যদি আমরা অ্যানালাইসিস করে দেখি যে আমার পুরোটাই 10⁹ এর মধ্যে আছে ইনশাল্লাহ, তাহলে এর যদি নিচে থাকে বলতে পারবো যে না আমার কোড আসলে টিএলই আসার সম্ভাবনা নাই বলে চলে। সো 10⁹ এর উপরে যদি চলে যায় তো আমি কিন্তু বুঝতে পারবো যে না আমার এখন কোড এটার মধ্যে যদি সাবমিট দেই টিএলই আসতে পারে, ঠিক আছে? এটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা বলেন, আমি যে স্টেটমেন্ট এখন বললাম, বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারেন নাই বলেন? আচ্ছা আচ্ছা, আমি আবার বলি, আবার দেখেন বুঝতে পারেন কিনা। আমাদের যে অনলাইন জাজগুলো আছে, আমি সহজ কথায় আপনাকে বলি, হ্যাঁ সহজ কথা আপনাকে বলি যে আপনি যদি একটা লুপ লেখেন, আপনি যদি আই আই যদি আপনি 1 থেকে n পর্যন্ত লুপ লেখেন, হ্যাঁ এই n এর মানটা আপনার যদি 10⁹ পর্যন্ত হয়, আপনি চাইলে এই লুপ লেখলে সে ইজিলি আপনার 1 সেকেন্ডে পাস করবে। এতগুলো কম্পিটিশন সে করতে পারে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড যে টাইমটাই বলুক না কেন, হ্যাঁ আমাদের নর্মাল অনলাইন জাজ গুলা। কিন্তু এটা যদি n এর আরো বড় হয়ে যায় ভ্যালু 5 × 10⁹ অথবা আরো বড় লাইক 10⁻10 অথবা টোটাল কমপ্লেক্সিটি যদি এরকম এত বড় হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর আপনার নর্মাল অনলাইন জাজ গুলো আর কম্পিটিশন করতে পারে না, তখন আপনাকে টিএলই একটা ভার্ডিক্ট দিয়ে দেয়। কয়টা বুঝছেন? সো আমার টোটাল কম্পিটিশন আমাকে এতর মধ্যে রাখতে হবে 10⁹ এর নিচে। এখন ধরতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি? আর কোনো কনফিউশন থাকলে বলেন, সমস্যা নাই, আমরা আরো আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, যদি এটা বুঝতে পারেন তার মানে হচ্ছে আমি কিন্তু এখন আমি এখন বুঝা গেছি যে আমার টোটাল কমপ্লেক্সিটি 10⁻9 এর নিচে থাকতে হবে। এখন যারা এতক্ষণ কোশ্চেন করতেছিলেন n⁵ ভালো নাকি খারাপ, নাকি n² খারাপ নাকি n খারাপ, এটা কি আসলেই কোনটা খারাপ কোনটা না খারাপ এটা কি আসলে আপনি কখনোই বলতে পারবেন? আপনার যদি n⁵ n এর ভ্যালু ধরেন অনেক কম, n এর ভ্যালু হচ্ছে 5, তো n⁵ তো আর এত বড় না, তাই না? তখন তো আপনি এটাকে খারাপ বলতে পারবেন না। তো আসলে আমাকে দেখতে হবে যে আমার যে টাইম কমপ্লেক্সিটিতে আমি অ্যানালাইসিস করব, হ্যাঁ আমি যে আমার পুরো কোড দেখে যে অ্যানালাইসিসটা করবো এটা কি ও অফ n² নাকি এর মধ্যে পড়তেছে। এখন আমি ওই কমপ্লেক্সিটি বের করার পরে আমার যে কনস্ট্যান্ট আছে, ধরেন আমার টোটাল কমপ্লেক্সিটি বের হলো ও অফ n কিউব, আমার
n এর ভ্যালু হচ্ছে গিয়ে 100, সো n কিউব করলে কত হয় 10 টু দি পাওয়ার 6, তাই না? আমি এই পর্যন্ত ঠিক আছে তো নাকি? সো আমার কনস্ট্যান্ট কি, আমার কনস্ট্যান্ট হচ্ছে আমার যেন 10 টু দি পাওয়ার 9 এর নিচে থাকে টোটাল কম্পিটিশন। সো n কিউব যদি হয় 10 টু দি পাওয়ার 6 আর n এর ভ্যালু হচ্ছে 100, তাহলে কি আমি বলতে পারবো যে n কিউব সলিউশন আমি যদি করি তাহলে আমার এই কোডটা পাস করবে, অ্যাকসেপ্ট হবে, টিএলই আসবে না? এটা কি বলতে পারবো? ভাইয়া বুঝিনি। আচ্ছা, কোশ্চেনটাই বুঝে না। আচ্ছা নাইস, সমস্যা নেই। আচ্ছা না বুঝলে বলিয়েন, আমি ইনশাল্লাহ আপনাদের ধরে ধরে দরকার পড়লে বুঝাবো। যিনি একজন বলছেন ইশরার আপু, তাই না? আপনার নাম, এটা আমি ঠিক বলছি নামটা? হ্যাঁ, আচ্ছা, চলেন আমরা আসলে আমার টার্গেট কি বলেন তো? আমার টার্গেট হচ্ছে যে আমার টোটাল কমপ্লেক্সিটি 10 টু দি পাওয়ার 9 এর নিচে রাখবো। এটা এটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ জি। আচ্ছা, এখন আমার ধরেন একটা আপনি কোড লিখছেন, একটা কোড লেখার কারণে ধরেন আমার এই কোডের মধ্যে 3টা নেস্টেড লুপ লেখা লাগছে, ঠিক আছে? 1 থেকে n, আর একটা নেস্টেড লুপ হচ্ছে যে 1 থেকে n, আর একটা নেস্টেড লুপ হচ্ছে k 1 থেকে n। সো আমার টোটাল এখানে এটা যদি করি তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি কত হবে বলেন তো? ও অফ n কিউব, n কিউব হবে না? জি। আচ্ছা, এখন আপনার মনে হতে পারে n কিউব তো অনেক বড় অথবা ছোট, অনেক কিছু আপনি ইন্টিগ্রেশন গ্রো করতে পারেন, কিন্তু এটা কি আমাদের জরুরি? নাকি আমার জরুরি হচ্ছে যে আমি যত নেস্টেড লুপ লিখি না কেন টোটাল কম্পিটিশন যেন আমার 10 টু দি পাওয়ার 9 এর নিচে থাকে, তাই না? এখন আমার যদি আমার যে প্রবলেম স্টেটমেন্টে আমার যে কনস্ট্যান্ট আছে, ধরে নিলাম যে আমার n এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 100, পয়েন্টটা বুঝছেন? 100 যদি হয় হ্যাঁ, তাহলে n কিউবের জন্য আমার টোটাল কম্পিটিশন কত আসবে বলেন তো? 100 টু দি পাওয়ার 3, এটা কত হয়? 6 না? জি। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে টোটাল কম্পিটিশন 10 টু দি পাওয়ার 9 এর নিচে থাকে। আমার এই ধরেন আমি ধরেন 3টা নেস্টেড লুপ লিখলাম, এই আমার কোনো একটা সলিউশনের কারণে, কোনো একটা প্রবলেম সলিউশন করতে গিয়ে, এটা টোটাল কমপ্লেক্সিটি n কিউব। কিন্তু আপনার অনেকে মনে হতে পারে ভাই n কিউব তো অনেক বড়, বাট আমার কাছে কি বড় ম্যাটার করতেছে নাকি আমার কাছে ম্যাটার করতেছে যে আমার টোটাল কনস্ট্যান্ট আছে, হাইয়েস্ট n এর ভ্যালু হচ্ছে 100, আমার n কিউবের ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 6, যেটা আমার যে গোল, যে আমার গোল হচ্ছে 10 টু দি পাওয়ার 9 এর নিচে রাখতে হবে, এটার থেকে তো ছোট, তাহলে কি আমার এই সলিউশন পাস করবে? হ্যাঁ, পাস করবে। তো আমার পয়েন্টটা বুঝতে পারছেন যে আমাদের মূল লক্ষ্য এটা না যে n কিউব ভালো নাকি n টু দি পাওয়ার 5 ভালো নাকি কোনটা খারাপ। আমার লক্ষ্যটাই হচ্ছে যে আমার টোটাল কমপ্লেক্সিটি যেন 10 টু দি পাওয়ার 9 এর নিচে থাকে, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। এবং এই যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে এই সব যে আমরা যে বিগত যে কমপ্লেক্সিটি গুলো বের করি, ও n স্কয়ার, n টু দি পাওয়ার 4, n টু দি পাওয়ার 5, log n log n, এই জিনিসগুলো আমাকে হেল্প করে n এর মানটা যখন আমি বসাই দিব তখন দেখবো যে টোটাল কমপ্লেক্সিটি কি আমার এই কনস্ট্যান্টের মধ্যে পড়ে কিনা, ঠিক আছে? সো আমাকে আসলে আমরা যে কোড লিখতে যাই অথবা কোড করি সেটার মধ্যে সেটার টোটাল কমপ্লেক্সিটি কত সেটা বের করতে হেল্প করে আপনার। কারণ আমরা তো আর একদম ধরে ধরে প্রত্যেকটা কম্পিটিশন হিসাব করি না, তাই না? আমরা একটা ওভারঅল একটা অ্যাপ্রক্সিমেট একটা কমপ্লেক্সিটি হিসাব করি, তাই না? ওই কমপ্লেক্সিটিটা কত হবে সেটা আমাদের এই বিগুতে আমরা সেটা হিসাব করি। করার পরে যখন আমরা হাইয়েস্ট n এর ভ্যালুটা বসাই দেই তাহলে আমরা বুঝতে পারি যে আমার টোটাল কম্পিটিশন কত আসবে। ওই টোটাল কম্পিটিশন যদি দেখি যে আমার 10 টু দি পাওয়ার 9 এর নিচে আছে, তার বুঝতে পারবো যে আমরা এটা ইজিলি পাস করবে। আর যদি এর নিচে না থাকে তাহলে আমরা বলতে পারবো যে আমাদেরকে আসলে এখন অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করে আরো কত অপটিমাইজ করতে হবে? আমার ধরেন এরকম হতে পারে যে আমার ধরেন এখানে কোনো কারণে আমার সলিউশন চলে আসলো আমার n এর ভ্যালু হয়ে গেল 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে? n এর ভ্যালু হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 4। এখন ইশারা আপু দেখেন, আমি যদি এটা আমার n কিউব সলিউশন হয়, আমার যদি n এর ভ্যালু 10 টু দি পাওয়ার 4 হয় তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি কত আসবে বলেন তো? তাহলে 10 টু দি পাওয়ার 12। 10 টু দি পাওয়ার 12, নাইস। তো এটা কি আমার 1 সেকেন্ডে পাস করবে? না, পাস এটা করবে না। পাস করবে না কেন? এটা কি হিসেবে আপনি ডিসিশন নিলেন? আমি জানতাম যে হচ্ছে 10 টু দি পাওয়ার 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 7 থেকে 8 পর্যন্ত পাস করে। না 10 বা 9 পর্যন্ত, ঠিক আছে? ও 9 পর্যন্ত। আপনাকে আমি কি 9 এর বলছি যে বেশি।
10⁸ to 10⁹ এর কাছাকাছি আপনাকে রাখতে হবে যদি আপনি 1 সেকেন্ডে পাস করতে চান, ঠিক আছে? So, অনেক সলিউশন আছে 5 × 10⁸ আপনার পাস করে, ঠিক আছে? এজন্য আপনাকে আমি আপনাকে বললাম আপনার একটা কোড যদি আপনি লেখেন এখানে অনেক ওভারহেড আছে, বাট এই একটা রেঞ্জের মধ্যে যদি রাখতে পারেন তাহলে আসলে দেখা যাবে যে আপনার পাস করার সম্ভাবনা বাইরে যায়। হ্যাঁ, আচ্ছা, সেটা ডিবেট না, ডিবেট হচ্ছে যে 10⁻12 10⁻9 এর থেকে অনেক বড় সংখ্যা। সো কি লিখছেন, এটা পাইথন আর সিপিপির মধ্যে কেমন ডিফারেন্স হয়? আচ্ছা, আমি মানে দেখছি হচ্ছে রেঞ্জটা যেটা বলছে 10⁻9 এটা পাইথন আর সি প্লাস প্লাস এর মধ্যে হচ্ছে কেমন ডিফারেন্স হয়? পাইথন কি হচ্ছে এর চাইতে স্লো হয়? আচ্ছা, পাইথনের বিষয়টা হচ্ছে যে আমি দেখছি যে পাইথন এবং জাভার জন্য আপনার কম্পাইলারের টাইম অটোমেটিকলি বাড়ানো থাকে। আপনার কখনো এটা খেয়াল করছিলেন? না ভাইয়া, খেয়াল করি নাই। আচ্ছা, আমি একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। ভাই, আমি হচ্ছে অলরেডি পাইথনে প্রোগ্রামিং করি। এখন হচ্ছে সিপির জন্য কি আলাদা করে সি প্লাস প্লাস এ শিফট করবো নাকি হচ্ছে পাইথন দিয়েই চালায় যাব? আহ, আচ্ছা, এই মুহূর্তে যদি এটা অ্যান্সার করি আমি, আপনি পাইথনে যদি আপনি ভালো লাগে পাইথন করতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? সি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখনোই বেরিয়ার না কোনো কিছুর জন্যই। কেননা আপনি যদি পাইথনে ভালো পারেন, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম যাই শিখেন না কেন সেটার জন্য তো তারা কখনো কোনো কোড দিয়ে হয় না, তাই না? এটা তো কোনো একটা থিওরি। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি সিপিপি তে করেন আর পাইথনে করেন তাহলে আপনার আসলে সুযোগ সুবিধা কি অথবা আপনার কি করা উচিত এই ডিসিশন যদি নিতে চান, সি প্লাস প্লাসে হতে পারে আপনার অনেক রিসোর্স বেশি এবং আপনার সাপোর্ট অনেক বেশি, ঠিক আছে? কমিউনিটি সাপোর্ট অনেক বেশি সিপির জন্য। পাইথনে আমি দেখছি যে এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড খুব কম মানুষ আসলে পাইথনে করে আর কি, যারা বড় বড় প্রোগ্রামার আছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে আপনি কি করতে পারবেন কি পারবেন না, অবশ্যই করতে পারবেন। তো সমস্যা হচ্ছে যে এই যে সাপোর্ট গুলা থেকে শুরু করে এই জিনিসপত্রগুলো হয়তো আপনি রিসোর্স একটু কম পাইতে পারেন আর কি। বাট এটা পুরোটাই আপ টু ইউ যে আপনি কিভাবে কোড করবেন, ঠিক আছে? আমি যে এতক্ষণ ধরে আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি এই যে ধরেন লুপ লিখছি অথবা এই জিনিসগুলো দিয়ে বোঝাচ্ছি, একবারও কি দেখছেন আমি কি বলছি যে সি অথবা সি প্লাস প্লাস? এটা কিন্তু সব জায়গায় সেম, তাই না? পয়েন্টটা বুঝছেন? সো আপনাকে আসলে আপনি পাইথনে যদি ভালো হন অবশ্যই পাইথনে করেন, কোনো সমস্যা নাই। সো হয়তোবা আপনাকে কারো সলিউশন দেখতে হলে দেখেন সেই সলিউশনটা হয়তোবা সেই সি প্লাস প্লাস লিখছে, আপনার কোডটা হয়তোবা বুঝে আপনি আপনার মতো করে পাইথন লিখতে হবে আর কি। অথবা পাইথনে যেই বিভিন্ন ধরনের বিল্ট ইন ক্লাস গুলো আছে ওইটা কিভাবে করতে হয় ওগুলো আপনাকে আলাদা করে শিখতে হবে, কেননা সি প্লাস প্লাস ধরেন আলাদা কিছু এসটিএল আছে অথবা বিভিন্ন কিছু ফাস্টার আইও ইনপুট নেওয়ার জন্য কিছু হেডার আছে। স্বাভাবিকভাবে পাইথনও একটু চেঞ্জ হবে, ও হয়তো অন্যভাবে জিনিসটা করে, তাই না? হয়তো এটা আমি জানি না, বাট ও হয়তো অন্যভাবে করে। তো আপনাকে তখন ওইভাবে একটু চিন্তা করতে হবে। বাট বেসিক যে টার্মিনোলজি গুলা, বেসিক যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এবং বেসিক যে জিনিসপত্র গুলা, এগুলো তো আর আপনি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। এই জন্য তো আপনার বিভিন্ন কোম্পানি গুলো হোক অথবা আইসিপিসি তে হোক সব জায়গায় দেখা হয় আপনি আসলে বেসিক জিনিসপত্র পারেন কিনা। সিনটেক্স তো আপনাকে সিনটেক্স গুলো আলাদা হয় শুধু, আর সব তো বেসিক গুলো সেমই থাকে। তো এখানে আপনার যেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু ইচ্ছা করলে শিফট করতে পারেন, এটা কোনো ম্যাটার করে না, বুঝতে পারছেন? তো আপনি ব্যাপারটা হচ্ছে আপনি যদি ওইটা মনে ফিল করেন যে পাইথন আমি অনেক ভালো, আমার আসলে এখন সিপিপি শিখতে গিয়ে আর সময় নষ্ট হবে, তার থেকে আমি পাইথনে যদি এক্সট্রা এফোর্ট দিই আমি আরো ভালো শিখতে পারবো। আই থিঙ্ক আপনি এটার মধ্যে ক্লিয়ার করতে পারেন, এটা কোনো প্রবলেম না, মানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক সিপি না আর কি, বুঝতে পারছেন? মানে ভাই, মেইনলি রিসোর্সের জন্য সমস্যাটা পাইথনে হচ্ছে সিপির রিসোর্স কম, যা পাই সব হচ্ছে সিপিপির। হ্যাঁ, ওটাই বললাম আর কি, যে আপনি এখানে সাপোর্টটা হয়তো একটু কম পাবেন, বাট আপনার সিপিপি দেখেও আপনি ওই সলিউশনটা যদি বুঝতে পারেন আপনি পাইথনে করলেন। বুঝতে পারি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটাই মোটামুটি পারি, বেসিক পারি, এই কারণে হচ্ছে মানে সলিউশন দেখলে বুঝতে পারি সিপিপি এর। বুঝতে পারছি। কিন্তু ধরেন যে বিভিন্ন ক্লাস বা বিভিন্ন ডিসকর্ড গ্রুপ আছে না, ওইগুলার হচ্ছে যত সাপোর্ট সেশন বা গ্রুপ আছে সব হচ্ছে সিপিপির রিসোর্স। বুঝতে পারছি। এই তো, বাট আমরা এখানে সহজ কোডিং এ আমরা চেষ্টা করি যাতে আপনার আমি চেষ্টা করি যে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না রাখার জন্য, ঠিক আছে? আমি যেমন আপনাদেরকে এইভাবে কোড স্নিপের অথবা সুডো কোড দিয়ে চেষ্টা করি দেখানোর জন্য, যাতে যে সে এটাকে জাভাতে করুক নাকি পাইথনে করুক এটা যেন তার কাছে ম্যাটার না করে, বুঝতে পারছেন? বাট এটাই হওয়া উচিত। আমি এমনও আইটিবিসি ওয়াল ফাইনাল দেখছি যারা জাভাতে কোড করে, বুঝতে পারছেন? তো এটা কোনো ম্যাটার না আসলে, সমস্যা না, আপনি এত হতাশ হইেন না। আপনি যদি মনে করেন যে আই ফিল আমি মানে পাইথনে স্ট্রং, আপনি কন্টিনিউ করেন,
বা যদি মনে করেন যে না আপনার হাতে সময় আছে, আমি হয়তো বা সিপিপি তে মুভ করলে আমার একটা স্যাটিসফ্যাকশন আসে যে আমি সাপোর্ট মানে আরো ভালো পাইতে পারি, আমি আরো হয়তো বা ভালো করতে পারি। ইটস আপ টু ইউ যে আপনি আসলে কি মনে করতেছেন বর্তমানে, বাট ল্যাঙ্গুয়েজ আসলে ভেরিয়ান না। ঠিক আছে, আচ্ছা জি, বুঝতে পারছি, থ্যাঙ্কস। ঠিক আছে। তো আমরা কইছিলাম, আমরা ছিলাম যে 10/12 আমরা এটা পাস করবে না কেন, ডিসিশন নিচ্ছি আমরা এই একটা কনসেপ্টের উপর যে 10/9 এর অনেক আহ, বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করতে পারি? আমার তাহলে কি করতে হবে? আমার এখানে যদি আমরা ও অফ এন কিউব না হয়, যদি সেটা ও অফ এন স্কোয়ার সলিউশন হয়, তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি কত আসবে? ও 10^8। আমাকে তাহলে এই ও অফ এন স্কোয়ার থেকে শুরু করে এর নিচে কোনো একটা কমপ্লেক্সিটিতে আমার এই ইয়াটা আনতে হবে, আমার সলিউশনটা আনতে হবে। তখনই আমি ডিসিশন নিতে পারবো যে আমার তো এখানে নেস্টেড লুপ 3টা, তাহলে একটা কমানো যায় কি হবে, অথবা এখানে আমি কি ইন্ট্রোডিউস করতে পারি যার কারণে আসলে আমার টোটাল কমপ্লেক্সিটি আরো কমে যাবে। বুঝতে পারছেন? তো এই ডিসিশন গুলা নেওয়ার জন্য আসলে আপনাকে সাহায্য করবে এই বিগো নোটেশন গুলা। আর বিগো নোটেশন গুলার মাধ্যমে আপনি এন এর ভ্যালুটা বসাই দিলে বুঝতে পারবেন যে আপনার ওই যে কোডটা লিখছেন, এই কোডটাকে আপনার আসলে পাস করবে নাকি করবে না, নাকি টিএলই দিবে। পয়েন্টটা বুঝতে পারছেন? তো তাহলে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমরা কখনো বিগো নোটেশনকে বলতে পারি না যে কোনটা ভালো কোনটা খারাপ। আমার ভালো খারাপের উপর কোনো নির্ভর করতেছে না, আমার নির্ভর করতেছে যে আমার টোটাল কমপ্লেক্সিটি যেন 10^9 এর মধ্যেই থাকে। সেটা যদি আমার n^5 নিয়ে আসতে পারে 10^9 এর মধ্যে, তাহলে আমার এটা আমার ডাজেন্ট ফ্যাক্ট। ঠিক আছে, আহ, বলেন কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এক আপু বলতেছিলেন তখন বোঝেন নাই, লিখতেছিলেন ইয়াতে মারজান আপু, আই থিঙ্ক সো। ও আপনি কি বুঝতে পারছেন আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি? নাইস, সমস্যা নেই। আপনার না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন, দরকার হলে আমরা 1-2 বার বললাম, বাট টার্গেট হচ্ছে আপনার বুঝে যাওয়া। এতে তো আমার কোনো ক্ষতি নেই, আপনি যদি বোঝেন না বোঝেন আপনারই লাভ। ঠিক আছে, এখন আমরা আরো কিছু কমপ্লেক্সিটি দেখি। এটা হচ্ছে ধরেন লগ এন। লগ এন জিনিসটা কি? আচ্ছা, আমার আসলে সবচেয়ে ফেভারিট হচ্ছে গিয়ে লগ এন টাইপের জিনিসপত্রগুলো, অথবা লগ এন ফিল করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। লগ এন ফিল যে করতে পারবে সে আপনার অনেক ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম তার জন্য অনেক ইজি হয়ে যাবে, এবং তার আসলে কন্টেস্ট টাইমে অনেক ধরনের ডিসিশন নেওয়ার এবিলিটি অনেক বাড়বে। হ্যাঁ, তো লগ এন জিনিসটা আসলে বোঝাটা অনেক জরুরি। এবং ওয়ার্ল্ডে যত অ্যালগোরিদম আছে অপটিমাইজ করতে গেলেই তারা বেশিরভাগ সময় লগ এন কমপ্লেক্সিটিটাকে নিয়ে আসে। ঠিক আছে, সো লগ এন কমপ্লেক্সিটির অনেক ধরনের আপনার অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচার আছে। সো আমাদের আসলে লগ এন জিনিসটা ফিল করা উচিত। লগ এনটা আসলে লগ এনটা আসলে কত বড়, অথবা লগ এনটা আসলে কিরকম জিনিস, হ্যাঁ, এটা আসলে আমাদেরকে ফিল করতে হবে। ফিল করলে বুঝতে পারবেন যে আসলে লগ ইন আমার কখন কোন জায়গায় ইউজ করতে হবে, এটা বিভিন্ন কিছু অপটিমাইজ করতে এটা আসলে কিভাবে হেল্প করবে। ঠিক আছে, তো বলেন মানে লগ ইন নিয়ে কে কি জানেন মোটামুটি, ও লগ ইন কমপ্লেক্সিটি কত বড় হইতে পারে ও সামথিং, এটা নিয়ে কার কেমন আইডিয়া? লগ হচ্ছে গা মেইনলি ভাইয়া যেগুলা পাওয়ার থাকে অনেক বড়, আনসার আসে বা আনসার ইয়া করতে হয়, ওগুলার ক্ষেত্রে লগ ইন ইউজ করলে হচ্ছে গা একদম কমে হচ্ছে গা টিএলই এড়ানো যায়। ক্লিয়ার, নাইস, আপনার কনসেপ্ট ভালো। হ্যাঁ বলেন, অন্যভাবে বলেন। লগ এর মানে শুধু লগ ইন যদি হিসাব করি তাহলে হচ্ছে এটার কমপ্লেক্সিটি আশা করা যায় যে 10^2 এর মধ্যে থাকবে। তো এ লগ ইন করলে পরে যদি আমার এন 10^5 থাকে তাহলে আমার মোটামুটি 10^7 10^8 এর মধ্যে আমার কমপ্লেক্সিটি চলে আসে। নাইস, দেন আরো কোনো কেউ কিছু বলতে চান? আমি তো শুনি আপনাদের কি মানে কে কি চিন্তা করে রাখছেন, তাহলে হয়তোবা আমি ওইভাবে আউটপুট দিতে পারবো। আপনার কেউ কেউ যদি কোনো ভুল ন্যারেটিভ নিয়ে রাখেন মাথার মধ্যে, ওইটাও হতে পারে, সমস্যা নেই, শেয়ার করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাইয়া বলুন। ভাই আমার কাছে মনে হয় হইতেছে লগ এনটা একটু সেফেস্ট আর কি। আমি যদি মানে ও এন স্কোয়ার বা শুধু এন বা এগুলার চাইতে এগুলাতে হইতেছে অনেক সময় টিএলই পাওয়ার মানে সম্ভাবনা পসিবিলিটি থাকে আর কি, যেহেতু এগুলো একটা ফিক্সড ভ্যালু আমাকে দিচ্ছে। তো সেই হিসাবে লগ এনটা একটু একটু লাস্ট সংখ্যা যেহেতু ডিফাইন করতেছে, তো একটু সেফ জোনে থাকা যায়। ও, nice.
চলেন আমরা একটু দেখি যে লগ এন কত বড় অথবা লগ এন কত ছোট, অথবা লগ এনটা আসলে ধরেন অন্য ভাই একটা পয়েন্ট বলছে, আসলে কি অন্য ভাই ঠিক বলছে কিনা, নাকি অন্য ভাইয়ের কথাটাও আসলে কতটুকু সত্য। ঠিক আছে, এবং চলেন আমরা আসলে লগ এনটা ফিল করি। হ্যাঁ, ফিল করলে আপনি আসলে অনেক কিছু বুঝতে পারবেন। আসলে লগ এনটা ফেভারিট কেন আমার, এবং আসলে লগ এন জিনিসটাকে তো এত ওয়ার্ল্ড ওয়াইড এত ইউজ করা হয় কেন, তার কারণটা হচ্ছে যে আমাদের যে আমরা বিট ওয়াইজ চিন্তা ভাবনা করি না, আমরা যে বিট ওয়াইজ চিন্তা ভাবনা করি, এই জিনিসপত্রগুলোর মধ্যে আসলে লগ এনটা অনেক ফ্যাক্টরে দাঁড়ায়। হ্যাঁ, এইভাবে চিন্তা করা যায়। সো আমাদের আসলে আমরা যখন কমপ্লেক্সিটি গুলো হিসাব করি, অথবা আমরা যে ইনপুট গুলা নেই, এর হাইয়েস্ট ভ্যালু কি হতে পারে? একটা হচ্ছে ইন্টিজার ভ্যালু নিতে পারি, এটা হাইয়েস্ট ভ্যালু কত, 10⁹ পর্যন্ত। আমরা যদি লং লং নেই, এটা হচ্ছে হাইয়েস্ট 10⁻18 পর্যন্ত, তাই না? এখানে 10⁻9 বলতে আমি কিন্তু 10⁻9 না, এটা একটু বড় হয়, 2 × 10⁹ এর কাছাকাছি। ঠিক আছে, বলা যায় যে 2 টু দি পাওয়ার 30 বিটের কাছাকাছি, 32 টু 31 পর্যন্ত। আর এটা হচ্ছে গিয়ে আপনার এটা কনস্ট্যান্ট, এটা 2 হতে পারে, আর একটু বড় হতে পারে, 10⁻18 এর কাছাকাছি। আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু ধরতেছি সামনে। ঠিক আছে, এটা হতে পারে যে আপনার 2 টু দি পাওয়ার 62 এর কাছাকাছি, 62 61 এর কাছাকাছি। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? এটা তো জানেন নাকি এতটুকু? আমি কি লিখছি এটা নিয়ে কারো কনফিউশন থাকলে বলেন, আমি বলতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি একটু রিক্যাপ করি। এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টিজারের যে হাইয়েস্ট ক্যাপাসিটি, এটা হচ্ছে গিয়ে আমরা একটা ইন্টিজার সে 32টা বিট ধরে রাখতে পারে। 32 মানে হচ্ছে গিয়ে 30 থেকে 31 পর্যন্ত। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যদি সাইন বিট নেই, একটা বিট শুরুতে আপনার সাইন বিট হিসেবে কাজ করে, প্লাস থেকে মাইনাস। সেই জন্য আমরা কত পাই? 0 থেকে 30 বিট পর্যন্ত পাই। এটাই লেখা এখানে যে আমরা 2 টু দি পাওয়ার 30 পর্যন্ত ভ্যালুটা পাই। সেম টু সেম গোস ফর এটাও, 2 টু দি পাওয়ার 62 অথবা 61 হতে পারে যদি সাইন বিট হয়। তো এ হচ্ছে কি এটা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এখন? বুঝতে পারছেন? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে আমরা যে লগ এর কথা বলি কোডের সিপিতে, এই লগ এনটা আসলে 10 বেজ লগ এন না। হ্যাঁ, আমরা যে লগ এন বলি 10 বেজ লগ এন না, এটা হচ্ছে 2 বেজ লগ। আমরা যে সিপির মধ্যে যতবারই লগ এন বলি না কেন, আমাদের এটা চিন্তা করতে হবে যে আমরা আসলে 2 বেজ লগ এন বলি। হ্যাঁ, কিন্তু আমরা শুধু সমস্যা হচ্ছে যে এত কষ্ট করে 2 বলি না, আমরা শুধু লগ এন বলি। ঠিক আছে, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি 2 টু দি পাওয়ার 62 এটাই নেই, 2 টু দি পাওয়ার 62, হ্যাঁ, আচ্ছা এটা 61 হবে যদি সাইন বিট সহ নেই, সমস্যা না, এটা ধরেন আমি 10⁻18। এখন আপনি কি জানেন যে এটা তো ঠিক আছে নাকি, এই ভ্যালুটা তো ঠিক আছে। এখন আমরা যদি এটা লগ এনে নিয়ে যাই, আমরা কিন্তু এটা 6 7 অথবা 8 এ পড়ি যে এই পাওয়ারটা যদি দিকে চলে যায়, তখন কিন্তু এটা যদি বেসটার দিকে চলে যায়, 61 মানে বোঝায় যে লগ 2 বেস 10⁻18। আমি কি ঠিক লিখছি? বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। অনুপ ভাই, আপনি এখন কোন ক্লাসে? আমি হচ্ছে এসএসসি দেবো। ও নাইস। এই লগারিদম ক্লাসগুলো কি 7 8 এ থাকে নাকি? না, 9-এ। 9 এ থাকে, আচ্ছা নাইস। সো আপনি এখন একটা জিনিস দেখেন যে আমরা 10⁻18 এর লগ ইন করছি, মানে এই দেখেন অনেক হাইয়েস্ট একটা নাম্বার আমাদের যে ইনপুট নিতে পারি, তাই না? 10⁻18 কে যদি লগ ইন করি আমরা, সেটা আমরা পাই মাত্র 61। 61 মানে কি বুঝতেছেন? 6 × 10⁻1। সো একটা জিনিস ফিল করেন যে আমরা আসলে সর্বোচ্চ নাম্বার যেটা আছে আমরা ইনপুট নিতে পারি, সেটাও যদি লগ ইন করি, সেটা মাত্র 6 × 10 60 হয়ে যায়। ঠিক আছে, মাত্র 60। আর যদি আমরা এটা লং লং না নিয়ে ইন্টিজার নেই, সেটা মাত্র হয় কত? 30। তো এটাই আসলে আমাদের মেইন উদ্দেশ্য, যে আমরা যত বড় সংখ্যায় আসলে লগ ইন করি না কেন, আমরা আমাদের হাইয়েস্ট ইনপুট নিতে পারি এরকম একটা ভ্যালুকে,
সেটা আসলে আমাকে এরকম হাইয়েস্ট 60 পর্যন্ত নামায় নিয়ে আসে। পয়েন্টটা বুঝছেন? এটাকে দেখা যায় আমি অনেক সময় ছোট করে একদম বড় হবে ভেবে চিন্তা না করে সবসময় চিন্তা করি লগ এন থাকলেই সে আসলে 10 গুণ করে একটা নতুন করে। ঠিক আছে? অন্য ভাই বুঝতে পারছেন? আপনি মনে হয় চিন্তা করতেছিলেন 10 টু দি পাওয়ার 2 চিন্তা করতেছিলেন মোটামুটি। এরকম একটা বলছিলেন আমাকে। মানে ওই যে 60 মানে তো একটু 10^2 এর কাছাকাছি আর কি। বুঝতে পারছি। বাট 60 কিন্তু 10 টু দি পাওয়ার 2 না, কিন্তু একটা ধরেন 6 ইনটু 10 টু দি পাওয়ার 8 এই যে একটা জিনিস, আপনি যদি এটাকে যদি 100 করে ফেলান তাহলে কিন্তু সেটা 10 টু দি পাওয়ার 9 হয়ে যায়। তাই না? হুম এ- হুম। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আমরা কিন্তু চাইলেও এটাকে এভাবে করতে পারি না। কারণ এটা পাস করতে পারে ঠিকই, কিন্তু এটা পাস করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। মানে ওই তো মানে আমি তো মানে হুম, হুম। কাজ করি তো ও ওই নাইস ক্ষেত্রে নাইস, সমস্যা নেই। তো এখন ঠিক আছে যে সবাই মোটামুটি যারা যেটা চিন্তা করতেছিলেন অথবা ইয়া করতেছিলেন, এখন মোটামুটি ফিল করতে পারতেছেন যে আমরা যদি এটাকে লগ ইন করি 10 টু দি পাওয়ার 9 অথবা এর নিচে যদি কোনো সংখ্যা লগ ইন করি, সেটা একদম অ্যাপ্রক্সিমেটলি টেন্স টু একটা 10 এক্সট্রা 10 একটা গুণ হয় বড় জোর। তাই না? যদি আমার ফুল কমপ্লেক্সিটি যদি 10 n log n হয়, n এর মান যদি ধরেন আপনার 10 টু দি পাওয়ার 5, অথবা সেটা n এর মান 10 10 টু দি পাওয়ার 5 একটা হয়তোবা এক্সট্রা করে একটা 10 গুণ হবে, অথবা এটা 20 হইতে পারে 15 হইতে পারে, বাট একটা ধরে নিলাম 10 গুণ হবে। বুঝতে পারছেন? সো এটা আসলে আমাদের ফিল করাটা জরুরি যে লগ n আসলে অনেক ছোট, সে আসলে আমার একটা 10 একটা গুণ করতে পারে নতুন করে। আমার পয়েন্টটা বুঝতে পারছেন আপনারা? আমি কি বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ? কিছু কিছু বুঝছি ভাই। মানে কি বোঝেন নাই বলেন আমাকে। দুই একটা প্র্যাকটিস করলে পরে বোঝা যাবে, এমনিতে হচ্ছে টপিকটা বুঝতে পারছি। হাই হাই, আমি তো কোনো প্র্যাকটিসের কোনো প্রবলেম বুঝাচ্ছি না। আমি একটা জিনিস মানে বোঝার চেষ্টা করতেছি যে আমরা লগ যখন কোনো সংখ্যাটা বলেন। বাড়ায় দেয়, বড় ডিজিট ধরতে পারে, তাই তো? না না, আমরা বোঝার চেষ্টা করতেছি আমরা যদি কোনো একটা প্রবলেমের সলিউশন যদি লগ ইনে নিয়ে আসি, তাহলে এর বিহেভিয়ারটা কতটুকু হবে অথবা তার টোটাল কমপ্লেক্সিটি আসলে কতটুকু আসতে পারে। আমার ধরেন আমি এটা বোঝার চেষ্টা করতেছি যে ও অফ লগ এর একটা সলিউশন আসলো একটা প্রবলেমের, হ্যাঁ, এন এর ভ্যালু হচ্ছে কি আপনার ধরেন 10 টু দি পাওয়ার 6 থাকতে পারে না? তাহলে এই ভ্যালুটা আসলে কত হবে? পয়েন্টটা বুঝছেন? এই ভ্যালুটা আসলে কত হইতে পারে? এটা সর্বোচ্চ 20-22 এর কাছাকাছি হবে। পয়েন্টটা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। তো আমি আসলে বোঝার চেষ্টা করছি এটাই যে লগ এন আসলে খুবই ছোট একটা জিনিস, এবং এটার মাধ্যমে আমরা দেখা যায় যে অনেক ধরনের অপটিমাইজেশন করে থাকি। কারণ কিরকম অপটিমাইজেশন করে থাকি একটা যদি দেখাই আপনাকে, যদি দেখাই যে ধরেন যে এ টু দি পাওয়ার বি টাইপ কিছু হচ্ছে প্রবলেম থাকে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা কাজে লাগে। না না ওরকম না, এগুলো বেশি কাজে লাগে আপনার ও অফ এন কে অপটিমাইজ করতে। ধরেন আপনাকে আমি একটা কোশ্চেন দিই, কোশ্চেন দিলে আপনি হয়তো আর একটু ভালো বুঝতে পারবেন। আপনাকে একটা এরে দেওয়া আছে, হ্যাঁ, আপনার একটা এরে দেওয়া আছে, অনেকগুলো নাম্বার দেওয়া আছে 5 2 1 6 10 সামথিং, হ্যাঁ। এখন আপনাকে কুইরি দেওয়া হবে, ধরুন আপনাকে 10 টু দি পাওয়ার 6টা কুইরি দেওয়া হবে, আর এটা হচ্ছে এন, মানে এর সাইজও মোটামুটি আপনার 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে? কারণ প্রতি কোয়েরিতে আপনাকে বলতে হবে যে এই অ্যারেতে একটা সংখ্যা এক্স এক্স দিয়ে দিবে, বলবে এক্স কি এই অ্যারেতে আছে নাকি নাই, আপনাকে এটা বলতে হবে। ঠিক আছে? আপনার কোয়েরি হচ্ছে কত 10 টু দি পাওয়ার 6টা। আপনি কি করতে পারেন, একটা সলিউশন হতে পারে যে প্রতি কোয়েরির জন্য আপনি পুরো অ্যারেটা একবার করে লুপ চালাবেন। যখনই দেখবেন যে এক্স এই ভ্যালুটা আছে, সাথে সাথে ধরেন ট্রু বললেন, পুরো লুপ চলে গেল, যদি না পান তাহলে বলেন ফলস। তাই না? তাহলে প্রতি কোয়েরির জন্য একটা কোয়েরির জন্য আপনাকে লুপ চালাতে হচ্ছে n টাইমস। আর 10 টু দি পাওয়ার 6 মানে কিউ কিউ কোয়েরির জন্য আপনাকে লুপ চালাতে হচ্ছে কয়বার, n ইনটু কিউ টাইমস। তাই না? সবাই বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। সো এখানে n হ্যাঁ, এর তাহলে ভ্যালু, 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 টু দি পাওয়ার 6 হলো না? হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 টু দি পাওয়ার 6, তাহলে মানে কত হচ্ছে 10 টু দি পাওয়ার 12 না? হ্যাঁ। তাহলে এটা পাস করবে না, করবে? না। কিন্তু আমার তো কুড়ি ধরেন 10 টু দি পাওয়ার 6টা নিতে হবে, কিন্তু আমি যে বারবার খুঁজতেছি, একবার খুঁজতে পুরো অ্যারেটা লুপ চালাচ্ছি, এটা যদি আমি আরেকটু অপটিমাইজ করতে পারতাম তাহলে বেটার হতো না? এটা কি অপটিমাইজ করতে পারি? এটা অপটিমাইজ করতে পারি আমরা অনেকভাবে প্রবলেম সলিউশন করতে পারি। একটা সলিউশন হচ্ছে গিয়ে আমরা এই অ্যারেটাকে একবার সর্ট করে ফেলতে পারি।
সর্ট করে আমরা এটার মধ্যে বাইনারি সার্চ ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা বাইনারি সার্চ ইউজ করব। আপনাকে জানেন যে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত? কমপ্লেক্সিটি জানি না ভাই, বাট হচ্ছে বাইনারি কি সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে কি লগ log এন n। মনে হয়। ঠিক আছে, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি log n। তাহলে দেখেন আমরা একবার একটা সার্চ করতাম n এ, সেটাকে আমরা কমাই নিয়ে এসেছি। আচ্ছা, কমপ্লেক্সিটি এটা কমাই কত আনছে? log n নিয়ে আসছি। তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি কত দাঁড়াবে? টোটাল কমপ্লেক্সিটি দাঁড়াবে q log n। ঠিক আছে, এবার আর q মানে কত? 10⁶। আর এই log n মানে কি? এতক্ষণ আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম এই log n এর মাহাত্ম্যটা। এই log n এর মাহাত্ম্য হচ্ছে যদি n এর ভ্যালু যদি 10⁶ হয়, বড় জোর নতুন করে একটা 20 গুণ হবে অথবা একটা 10 গুণ হবে। তার মানে হচ্ছে গিয়ে আপনি একটা আপনার পাওয়ার বাড়ায় দিবে। পয়েন্টটা বুঝছেন আমার কথা? এই যে আমি একটা অপটিমাইজেশন করে নিয়ে আসলাম, আপনার কমপ্লেক্সিটি হয়ে গেছিল n ইনটু q, মানে n স্কয়ার সলিউশন হয়ে গেছিল। আপনাকে এখন এই জিনিসটাকে আসলে আপনি কিন্তু কিউ বার আপনাকে লুপ চালাইতে হবে, কিউটা তো ইনপুট দিতেই হবে, কিন্তু আপনাকে এই যে খোঁজাটা, এই খোঁজাটাকে এখন অপটিমাইজ করতে হবে। এই খোঁজাটা আপনি কিভাবে অপটিমাইজ করতে পারেন? তখনই আপনার মাথায় আসবে যে আমি এখন কি ধরনের অ্যালগরিদম অথবা ডাটা স্ট্রাকচার ইউজ করব। তখনই আপনি আসলে ডিসিশন নিতে পারবেন যে আপনি এখন এখানে কি বাইনারি সার্চ ইউজ করবেন নাকি কোনো একটা অন্য কমপ্লেক্সিটি ইউজ করবেন, নাকি এখানে আপনি কিন্তু এসটিএল যদি জানেন অথবা আপনি এসটিএল এখানে ম্যাপ ইউজ করতে পারেন। ম্যাপও কিন্তু আপনার লগ এন কমপ্লেক্সিটি, মানে আন্ডারহুডে সে বাইনারি সার্চের মেকানিজম ইউজ করে। ঠিক আছে, সো এই জিনিসপত্রগুলো এটা আপনি ডিসিশন নিতে পারবেন। কিন্তু এই যে আপনি লগ এন সলিউশন নিলে যে লগ এন টাইপের কমপ্লেক্সিটি কোনো সলিউশন আপনি যদি আনতে পারেন তাহলে যে পাস করবে, এটা বুঝতে হলে আপনার লগ এন যে আসলেই কত ছোট এটা ফিল করতে হবে। ফিল করে দেখবেন যে আপনি অনেক ধরনের জিনিসপত্র এখানে নিয়ে আসতে পারবেন। আমরা সামনে দেখবেন আরো অনেক অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার দেখবো, মানে আমরা এই আইসিপিসি বেস গুলোতে অথবা ইয়েগুলোতে দেখাই, ওখানে দেখা যায় সেগমেন্ট ট্রি আমরা ইউজ করি। সেগমেন্ট ট্রি এর আসলে বেসই হচ্ছে কি লগ এন টাইপের কমপ্লেক্সিটি সে ইন্ট্রোডিউস করে, মানে ফুল কমপ্লেক্সিটি লগ এন না, এটা আসলে ডিফারেন্ট ম্যাটার করে যে কোনটা আপনি ইউজ করতেছেন, বাট মেকানিজম, আমি মেকানিজমের কথা বলছি, লগ এন সে এখানে ইন্ট্রোডিউস করে সে। ঠিক আছে, তারপর বাইনারি সার্চ, বাইনারি সার্চ হচ্ছে অনেক পাওয়ারফুল একটা সার্চিং ইয়া, সেখানে সে লগ এন কমপ্লেক্সিটি ইউজ করে। এবং বাইনারি সার্চ সবসময় এরকম না যে সর্টিং এ থাকতে হবে। ঠিক আছে, যারা শুধু মনে করে যে বাইনারি সার্চ আমরা একটা এরে থাকবে সর্ট করে ফেলবো তারপর বাইনারি সার্চ করবো, তাহলে আসলে কিন্তু আপনি আসলে বাইনারি সার্চ থেকে আসলে কিছু শিখেন না। বাইনারি সার্চে সর্টিং প্রপার্টি থাকতে হয়, হয়তো বা সর্টিং প্রপার্টি বাইর করতে সর্ট করতে হতে পারে, না সর্ট করলেও আসলে সমস্যা হয় না। ঠিক আছে, তখন আপনি আসলে লগ এন কমপ্লেক্সিটিটা আসলে নিয়ে আসতে পারেন। তো এই জন্য আমি আসলে এতক্ষণ বোঝার চেষ্টা করলাম যে লগ এন কমপ্লেক্সিটিটা ফিল করতে হবে যে সে আসলে কত ছোট, এবং লগ এন কমপ্লেক্সিটি অ্যালগরিদম গুলা কি কি হইতে পারে, এবং এটা আমি কিভাবে একটা এন স্কয়ার সলিউশনকে কিভাবে দেখেন 10⁻12 থেকে আমি 10⁻7 এ নিয়ে আসছি। দিস ইজ হিউজ রিডাকশন। ঠিক আছে, সোহেল ভাই অথবা অন্য যারা আছেন বুঝতে পারছেন আমার পয়েন্টটা? জি ভাই, বুঝতে পারছি এখন। তো এই হচ্ছে কথাবার্তা মোটামুটি। লগ এন নিয়ে একটু বেশি কথাবার্তা বললাম, তার কারণটা হচ্ছে লগ এন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আপনাকে আসলে লগ এন এর অ্যালগরিদম যেগুলো আছে এগুলো বোঝা উচিত, অথবা এগুলো ফিল করতে হবে আস্তে আস্তে, তাহলে আপনি দেখবেন অনেক কিছু অপটিমাইজ করতে আপনাকে হেল্প করবে। আর কি কমপ্লেক্সিটি আছে? আর কমপ্লেক্সিটি আছে ধরেন আপনার ও অফ রুট এন, এগুলো হচ্ছে স্পেশাল কিছু কমপ্লেক্সিটি। যেমন আপনি যখন স্কোয়ার রুট ডিকম্পোজিশন করবেন, একটা টপিক আছে স্কোয়ার রুট ডিকম্পোজিশন, তারপর আপনি যদি নাম্বার থিওরি করেন, ধরুন ডিভিজর বের করবেন, তখন দেখবেন আপনারা এই রুট এন এর সামথিং কিছু ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, তো আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে এখনই গেলে হয়তো আর সময় লেগে যাবে। আর আজকে আমাদের যে এজেন্ডা হচ্ছে যে আমাদের কমপ্লেক্সিটিটা বোঝা। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমি এতক্ষণ ধরে এটা বোঝানোর চেষ্টা করলাম, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমাদের টাইম লিমিটের জন্য এই 10⁻9 এর নিচে রাখা। এটা হচ্ছে কি আমাদের মেইন টার্গেট। এটা আমাদের মেইন টার্গেট, এটা না যে কোনটা ভালো কোনটা খারাপ, n⁴ ভালো নাকি ও অফ n ভালো এটা খারাপ, এটা ডিসিশন নেওয়া না। আমাদের ডিসিশন কখন নিতে পারছি, আমি এটা আপনার একটা এক্সাম্পল দেখাইলাম। এক্সাম্পলটা হচ্ছে যে এই যে এটা আমি ধরেন একটা সহজে একটা ব্রুট ফোর্স সলিউশন নিয়ে আসলাম যে আমি এভাবে সার্চ করে বের করব। ঠিক আছে, তখন আমাকে টোটাল কমপ্লেক্সিটি যখন ও অফ n স্কয়ার হলো, এখন আমি ডিসিশন নিব এটা ভালো নাকি খারাপ। এটা আসলে ঈশ্বর আপু যেটা বললো যে 10⁻12 হয়ে গেছে, এটা তো পাস করবে না, শেষ। এই ডিসিশন নিতে আপনাকে হেল্প করতেছে বিগ ও পর্যন্ত।
ঠিক আছে? এখন এটাকে আরো কমপ্লেক্সিটি আরো কমাবো কি হবে, আমাকে একটা লগ এর একটা কমপ্লেক্সিটি কোনো একটা অ্যালগরিদম নিয়ে আসতে হবে, অথবা আরো কোনো যদি কমে পাওয়া যায়, তখন সে ডিসিশন গুলো নেওয়ার জন্য এই বিগো গুলো কাজে দেয়। কিন্তু দিন শেষে যাই করেন না কেন, আমাকে কিন্তু যেটা মেইন কনস্ট্যান্ট, আপনাকে 10⁹ এর নিচে আসলে টিএল এর জন্য রাখতেই হবে। আদারওয়াইজ আপনার ও অফ এনও যদি হয় তাও কোনো আসলে লাভ না। ও অফ এন এর ভ্যালু যখন অনেক বড় 10⁻18, তাহলে ও অফ এন এর কোনো সলিউশন আমাকে কাজে দিবে না। ঠিক আছে, এই হচ্ছে কি মোটামুটি আলোচনা টিএলই থেকে রিকভার করার জন্য। পয়েন্টটা বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো এখন আমি যদি আপনাকে একটা কুইক একটা মানে কি বলে রিভিউ দেই, আমরা যখনই কোনো একটা প্রবলেম দেখবো আমাদের আসলে কি করা উচিত। প্রবলেম শুরুতেই যখন দেখবো আমরা, ফার্স্ট অফ অল আমরা যেটা একটু আগে ভাই বলতেছিলেন যে আমাদের স্টেটমেন্ট ভালো মতো পড়তে হবে এবং আমাদের কনস্ট্যান্ট গুলো দেখতে হবে। হ্যাঁ, কনস্ট্যান্ট একটা বিগ একটা ইম্প্যাক্ট ফেলায়। কনস্ট্যান্ট যদি আপনার অনেক ছোট হয় তখন দেখা যাবে যে আপনার চিন্তাধারাটা সে হয়তো চেঞ্জ করে দিতে পারে। তখন আপনি যেভাবে অপটিমাইজ ওয়েতে চিন্তা করতেন যে আমাকে এন স্কয়ার আনবো না কি আনবো না আনবো, কনস্ট্যান্ট যদি ছোট থাকে দেখবেন যে আপনার ছোট কমপ্লেক্সিটিতেই আপনি অনেক বড় কমপ্লেক্সিটিতে আপনি পাস করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো সবার ফার্স্টে আপনি দেখবেন যে সবার আগে আপনি ব্রুট ফোর্সে কোডটা লিখতে পারতেছেন কিনা। ব্রুট ফোর্স মানে বুঝতেছেন তো, মাথায় যা আসতেছে সেইভাবে লিখতে পারতেছেন কিনা। যেমন আমি উপরের সলিউশন যেটা করলাম, এটা কিন্তু একদম ব্রুট ফোর্স সলিউশন করছি, একটা করে কোয়েরি দিবে, আমি পুরা এর ধরে লুপ চালাবো করব। ঠিক আছে, ভালো কথা। ব্রুট ফোর্স সলিউশন করতে পারাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এখন ব্রুট ফোর্স সলিউশন যখন করলেন তখন দেখলেন যে না, আমার তো এটা আসলে কমপ্লেক্সিটি আসলে অনেক বেড়ে যাচ্ছে, 10⁹ এর বড় হয়ে যাচ্ছে। এখন আমার কি করা যায়? এখন আপনাকে ছোট ছোট পোর্শনে ভাগ করতে হবে। ঠিক আছে, আমার একটা নেস্টেড লুপ হয়ে গেছে, তো এই নেস্টেড লুপটাকে একটা লুপ আমি কিভাবে কমাতে পারি, তখন আপনার ডিসিশন নিতে সাহায্য করবে, বিভিন্ন ধরনের অ্যালগরিদম চুজ করতে সাহায্য করবে। পয়েন্টটা বুঝছেন? যদি শুরুতেই যদি আপনি চিন্তা করেন যে না আমাকে এখন অনেক অপটিমাইজ করতে হবে, অনেক কিছু করতে হবে, তখন দেখবেন যে আপনি খুবই মানে সবকিছু আলোচনা হয়ে যাবে। তার থেকে আপনার শুরুতেই চিন্তা করতে হবে যে কিভাবে আমি আগে ব্রুট ফোর্স সলিউশনটা করতে পারি কিনা, দেন আমাকে দেখি যে অনেক সময় দেখা যেতে পারে ব্রুট ফোর্স সলিউশনে আপনার কনস্ট্যান্টের মধ্যে চলে আসতে পারে। যদি দেখেন যে না বাইরে গেছে, তখন আপনাকে ধাপে ধাপে একটা একটা করে স্টেপ কমাইতে হবে। তখন দেখবেন যে আপনাকে ওই স্টেপ কমাইতে গিয়ে বিভিন্ন ধরনের অ্যালগরিদম চিন্তা করতে আপনার মানে চিন্তার ক্ষমতাটা আরো বাড়াবে। যেখানে আমি কি অ্যালগরিদম ইউজ করতে পারি, এটা আসলে কিভাবে কমানো যেতে পারে। তখন দেখবেন যে আস্তে আস্তে আপনি বিভিন্ন ধরনের আপনার ছোটখাটো ইনটিউশন গ্রো হতে থাকবে। পয়েন্টটা বুঝতে পারতেছেন কি বললাম? আর যদি মেমোরি কমপ্লেক্সিটির কথা বলি, আমি এতক্ষণ ধরে ধরেন টাইম কমপ্লেক্সিটির কথা অনেকগুলো বললাম আপনাদের সাথে। মেমোরি কমপ্লেক্সিটির কথা যদি বলি, মেমোরি লিমিট এক্সিডেন্টও দেয়। এটা ছোট করে বলি, ছোট হচ্ছে আপনাকে আসলে এটা খাওয়ার চান্স খুবই কম, বাট সমস্যা হচ্ছে এটা আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্কতা হচ্ছে যে প্রত্যেকটা স্টেটমেন্টে আপনাকে বলা হয় যে আপনার মেমোরি লিমিট হচ্ছে গিয়ে 256 MB অথবা 512 MB। লেখাটা দেখছেন না আপনারা? জি ভাইয়া দেখছি। আপনাকে এখন আসলে মেমোরি আসলে হিসাব করা শিখতে হবে। ঠিক আছে, হিসাব করাটা কেমনে শিখবো? আমি কি চাইলে একটা ইন্টিজার অ্যারে অনেক বড় সাইজের অ্যারে নিয়ে নিতে পারি? 10⁻18 সাইজের একটা অ্যারে নিয়ে নিতে পারি? আমি আসলে কত বড় অ্যারে নিতে পারবো? এটাও আসলে আপনাকে এই কনস্ট্যান্টের মধ্যে হিসাব করা শিখতে হবে। আপনার একটা ইন্টিজার যখন আমি নেই, একটা ইন্টিজার আমি ধরেন একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার এ নিলাম, এটা আসলে কতটুকু জায়গা নেয় বলেন তো? 4 বাইট। 10 to হ্যাঁ বলেন নিশ্চয় 10⁻9। 9। আচ্ছা, যেটাই বলেন না কেন, 10⁻9 বলেন আর 4 বাইট বলেন, যেটাই বলেন, সবার আগে আমরা বলতে পারি যে হাইয়েস্ট লিমিট কত। হাইয়েস্ট লিমিট হচ্ছে 10⁻31, তাই না? 31 মানে কি 0 to 31 মানে কি 32টা বিট, তাই না? আমি কি ঠিক বলছি? আপনার বুঝতে পারছেন আমি কি লেখার চেষ্টা করছি? হ্যাঁ বুঝতে পারছি। তো 32 বিটের সে মেমোরি নেয়। ঠিক আছে, মেমোরি জায়গা নেয় 32 বিট মানে কি, ওই যে অর্ণব ভাই যেটা বললেন, সে কিন্তু আমরা যদি 8 বিটে কি 1 বাইট, তাই না? তার মানে কি 4 বাইট জায়গা সে নেয়। বুঝতে পারছেন? তো 4 বাইট কিন্তু সে জায়গা নিয়ে নিয়েছে। এখন আপনাকে এখন চিন্তা করতে হবে যে আমি এখন এই 4 বাইট জায়গা একটা অ্যারের জন্য, আমি একটা যদি ভেরিয়েবল নেই 4 বাইট জায়গা নেই, আমি কতগুলা এরকম ইন্টিজার অ্যারে নিতে পারি, ইন্টিজার অ্যারের মধ্যে কতগুলা বড় সাইজের নিতে পারি। ঠিক আছে, আপনি যদি এখন
10⁻7 সাইজের অথবা 6 সাইজের একটা জায়গা নিলাম, ঠিক আছে, 6 সাইজের। 10⁻6 মানে কি, 10⁻6টা আপনি ধরেন অ্যারে নিলেন, হ্যাঁ, কোনো কারণে। তার মানে কি, আপনি হচ্ছে গিয়ে ধরেন আমরা একটু দেখি এটা কত বড়। সো ফার্স্টে কি, এটা হচ্ছে গিয়ে আপনার 10⁻6 মানে নেওয়া কি 4 ইন্টু 10⁻6 বাইট। এটাকে যদি আমরা 1024, ঠিক আছে, 1024 না লিখে আমি 1000 লিখি, বাট 1024 হবে, হ্যাঁ। এটা যদি ভাগ করি তাহলে আপনার কত হয়ে যাবে, এটা কিন্তু একটা কিলোবাইটে চলে আসবে, তাই না? আরো যদি 1024 দিয়ে ভাগ করি তাহলে এটা আপনার মেগাবাইটে চলে আসবে। তার মানে কি আপনার এখানে তিনটা, এখানে তিনটা, তার মানে কি 4 এমবি চলে আসলো, বুঝতে পারছেন? সো আপনার 4 এমবি জায়গা সে নিয়ে নিচ্ছে। যদি এটা 10⁻7 হয়ে যেত তাহলে কত এমবি জায়গা নিত, সে কিন্তু 40 এমবি জায়গা নিয়ে নিত, বুঝতে পারছেন? যদি সেটা 10⁻8 হয়ে যেত তাহলে কিন্তু সে 400 এমবি জায়গা নিয়ে নিত। কিন্তু 400 এমবি জায়গা নেওয়ার মতো তো আমার আর সে জায়গা দেয় নাই, সে দিয়েছে ধরেন 256 এমবি জায়গা দিচ্ছে আপনাকে। আপনি কি 400 এমবি জায়গা নিতে পারবেন? 10⁻8 তো আপনি নিতে পারবেন না, পয়েন্টটা বুঝছেন? তো তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট ঠিক করতে হবে যে আমরা কতটুকু নেওয়া উচিত। যদি ইন্টিজার নেন তাহলে তো এটা 4 বাইট জায়গা নেয়। যদি লং নেন সেটা কিন্তু আপনার আবার 8 বাইট জায়গা নেয়, ঠিক আছে? তখন কিন্তু আপনার আরো কম জায়গা আপনি পাচ্ছেন। তো দেখা যায় যে আপনি যদি নর্মালি ইন্টিজার অ্যারে নেন তাহলে কিন্তু দেখা যায় আপনার মোটামুটি আপনার এটা 5 ইন্টু 10⁻7 এর কাছাকাছি একটা সাইজ রাখা উচিত, এর বেশি রাখা উচিত না, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে যত বেশি অ্যারে নেবেন কম্পিটিশন তত স্লো হয়ে যায়, আপনার মেমোরি অ্যাক্সেস বাইরে যায় এবং দেখা যায় যে আপনার অনেক স্লো হয়ে যায়। আপনারা যারা যদি ডিপি অপটিমাইজেশন টপিকটা পড়েন তখন দেখবেন যে আমরা অ্যারে সাইজ কমাইয়া ডিপি অপটিমাইজ করি, মানে তার মানে হচ্ছে তারা কিন্তু অ্যারে অ্যাক্সেসিং সময় কমে যায়, তাতে করে আপনার প্রোগ্রাম অনেক ফাস্টার হয়। তার মানে হচ্ছে যে আপনি যত অ্যারে নেবেন, যত বড় সাইজের জিনিসপত্র নেবেন, তত অ্যাক্সেসিং টাইম বাইরে যায়, আপনার প্রোগ্রাম তত স্লো হয়ে থাকে, ঠিক আছে? সো মেমোরি অ্যাক্সেসিং এর সাথে আপনার টির একটা মানে ইয়া আছে, ফ্যাক্টর আছে, ঠিক আছে? তাকে এটা অন্য টপিক। বাট আমরা নর্মাল যদি ইন্টিজার নেই আমরা বলতে পারি যে এরকম একটা কনস্ট্রেন্ট যে 5 ইন্টু 10⁻7 এর নিচে আমাদের আসলে আমরা জায়গা নিতে পারি, ঠিক আছে? এটা আসলে ডিফার করবে আপনার ক্যারেক্টারের উপরে, ক্যারেক্টার হচ্ছে একটা 1 বাইট মাত্র। সো ওইটা আসলে আপনার এটা এখন আপনাকে হিসাব করে বের করতে হবে যে কতটুকু আমার নেওয়া উচিত। তো আপনাকে আসলে আমি এটা বোঝার চেষ্টা করলাম যে আমাদেরকে এভাবে হিসাব করতে হবে, হিসাব করে আমাদের বুঝতে হবে যে না আমাদের আসলে মেমোরি আমরা কত বড় নিচ্ছি, ঠিক আছে? আমার মেমোরি লিমিট যদি আসে কোনো কারণে তাহলে কেন আসতেছে। তো এই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখা যায় আপনার ইয়ার উপরে, ওই যখন আমরা ডিপি ডাইনামিক প্রোগ্রামিং করি সামথিং, ওখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যারে নিতে হয়। এর মধ্যে আমাদের আসলে মেমোরাইজেশন করতে হবে। এই মেমোরাইজেশনের ক্ষেত্রে আমরা অ্যারে যখন নেই তখনই আসলে আমাদের সমস্যাটা হয়ে দাঁড়ায় যে এত বড় সাইজের অ্যারে নিতে পারবো নাকি পারবো না, এই জিনিসটা তখন আমাদের হিসাব করতে হয় বসে বসে। হ্যাঁ, বলেন, আমি কি মোটামুটি বুঝতে পারছি কি বুঝার চেষ্টা করতেছি? বুঝছেন আপনারা? অন্য ভাই অথবা ঈশ্বর আপু, আপনারা বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এটা আমি আগে কখনো হিসাব করি নাই। হিসাব করেন নাই, বাট ভালো, আপনি আজকে নতুন একটা জিনিস দেখলেন যে আসলে আমাদের হিসাব করাটা আসলে জরুরি কেন, তাই না? কেননা আমাদের কম্পিউটার তো আমাদেরকে ইনফিনিট জায়গা দেয় না, আমাদের তো লিমিটেড জায়গা দেয়, ঠিক আছে? তো আপনি যদি হিসাব কখনো না করে থাকেন আপনাকে আসলে দেখতে হবে যে ক্যারেক্টারের জায়গা কত নেয়, স্ট্রিং একটা জায়গা কতটুকু নেয়, তারপর একটা ইন্টিজার লং কতটুকু জায়গা নেয়, এটা হিসাব জানতে হবে। ফ্লোট কতটুকু জায়গা নেয়, ডাবল কতটুকু জায়গা নেয়, নিয়ে আপনাকে একটা হিসাব করা একটা প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন যে আপনার অনেকটা রপ্ত হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা আসলে এত ছোট ছোট প্রবলেম সলভ করি সেজন্য আমাদের হিসাব করা লাগে না। ধরেন আমরা একটু কিছু অ্যাডভান্স অ্যালগরিদম শিখতে যাব তখন দেখবেন যে আপনার ওখানে হিসাব করাটা জরুরি হয়ে দাঁড়ায়, কারণ আমরা চাইলেও ইনফিনিট টাইপের অ্যারে নিতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এইগুলো একটা জিনিস। তো আমি আসলে মোটামুটি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস গুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের, অথবা আপনাদের আসলে চিন্তা কেমনে করতে হবে একটা প্রবলেম দেখলেই এবং কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, এই জিনিসপত্রগুলো আসলে বোঝানোর চেষ্টা করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি তাহলে শেষে কিছু কথাবার্তা বলে আমরা আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। বলেন, আমার কথাগুলো আপনারা ধরতে পারতেছেন নাকি বেশিরভাগ মাথার মধ্যে যাচ্ছে নাকি? না ভাইয়া, সবই ধরতে পারছি। নাইস। সোহেল ভাই?
জি ভাই, ধরতে পারতেছি। আচ্ছা nice. চলেন আমরা কিছু, আমি জানি না আপনাদের এটা এখনই দেখা উচিত কিনা, বাট আমি বলে রাখি। এটা হচ্ছে কি আপনার লাইক কিভাবে চিন্তা করবেন, হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন কনস্ট্যান্ট দেখি, এটা হয়তো বা আপনার কিছু অ্যাডভান্স, আপনি যখন মডারেট লেভেলের প্রবলেম সলভ করা শুরু করবেন তখন আপনার এগুলো কাজে লাগবে। আমাদের, আমরা কিছু প্রবলেম দেখে আমাদের আসলে অনেক সময় চিন্তা করতে হতে পারে যে প্রবলেমের কনস্ট্যান্ট দেখে আমাদের বুঝতে হতে পারে যে আমাদের আসলে এইভাবেই অ্যাপ্রোচ করাটা উচিত, ঠিক আছে? যেমন আমরা যদি, আপনি একটা জিনিস দেখেন, আমরা যদি এরকম অনেক প্রবলেম আসে, কিছু প্রবলেম আসে বিট ওয়াইজ, বিট ম্যানিপুলেশনের কিছু প্রবলেম আসে, ঠিক আছে? সেখানে আমরা হঠাৎ করে দেখে আমরা আসলে বুঝতে পারি না এটা কি বিট ওয়াইজ প্রবলেম নাকি কি প্রবলেম। এটা একটা বোঝার একটা উপায় হচ্ছে যে যদি বিট ওয়াইজ প্রবলেম হয়ে থাকে এর কনস্ট্যান্ট খুবই ছোট থাকবে, কনস্ট্যান্ট দেখা যাবে এন এর ভ্যালু খুবই কম, 15, 16, 20 এর কাছাকাছি। কেন বলেন তো, কেউ বলতে পারবেন? মানে কনস্ট্যান্ট এত ছোট থাকবে কেন বিট ওয়াইজ প্রবলেম যদি আসলেই হয়ে থাকে ওই প্রবলেমটা, আর সলিউশন যদি বিট 2 ওয়াইজ এর দিয়েই করতে হয়? পাওয়ারে কমপ্লেক্সিটি হয় না? হ্যাঁ হ্যাঁ বলেন। 2 টু দি পাওয়ার এনে কমপ্লেক্সিটি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, সো আসলে বিট ওয়াইজ প্রবলেম গুলো সলিউশন 2 টু দি পাওয়ার n এ হয়ে যায়, আর 2 টু দি পাওয়ার n এ 15 to 20 দেখা যায় যে এটা আমাদের 10 to the 5 to 10 to the 6 এর কাছাকাছি থাকে, তাই না? আমি ঠিক বলছি? আপনাকে ধরতে পারতেছেন আমার কথাবার্তা যারা আছেন? সোহেল ভাই ধরতে পারছেন আমার কথা? আমি এটা কি বললাম এখনই? ভাই আমি এটা ধরতে পারি নাই আসলে। আচ্ছা আচ্ছা, বলেন, মানে আমি আপনাদের জনে জনে ধরে ধরে বলতেছি, আমি তো বুঝতে পারছি হয়তো অনেকে ধরতে পারবেন না, বলেন বুঝতে পারেন নাই তাহলে আমি হয়তো দেখাবো আর সমস্যা নেই। ধরেন ঈশ্বর আপু আমাকে, আমার কাছে ধরেন এ বি সি আছে, ঠিক আছে আপু? এখন আমি এ বি সি কে কত ভাবে নিতে পারি অথবা নাও নিতে পারি, কত ভাবে বলেন তো? প্যাটার্ন গুলো যদি আমি আপনাকে দেখাই, আমি কোনোটা নিলাম না, অথবা আমি একটা নিলাম, অথবা আমি বি কে শুধু নিলাম, সি কে নিলাম না, অথবা আমি বি আর সি কে নিলাম, অথবা আমি এ কে নিলাম বি আর সি কে নিলাম না, অথবা আমি সি কে নিলাম, অথবা আমি এ বি কে নিলাম, অথবা আমি তিনটাকে নিলাম। আমি যে লেখাটা লিখছি এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা আপনার বলেন? না ভাইয়া। আমি সবগুলো প্যাটার্নই নিছি না যত হবে পসিবল? হ্যাঁ। তার মানে কি আমি কিন্তু সবগুলা পসিবল ওয়েতে নিয়ে আমি আমার একটা ধরনের কোনো একটা প্রবলেমের সলিউশন এরকম লাগতেছে যে আমাকে সবগুলো প্যাটার্নে নিয়ে আমাকে দেখতে হবে যে কোন প্যাটার্নে আসলে আমার রাইট সলিউশনটা আছে, হ্যাঁ? কোন একটা প্রবলেমের ধরেন এটা একটা সলিউশন, আমরা একজ্যাক্ট প্রবলেমে না যাই, আমাকে এইভাবে নেওয়া লাগতেছে। এখন আপনি যদি মাত্র 3টা এলিমেন্ট থাকে আপনার কয়টা এরকম স্টেপ নেওয়া লাগবে বলেন তো? 2 to the power 3টা না? জি স্যার, টু টু দি পাওয়ার এন সিরিজ। এন সিরিজে, তাই না? আমি যদি 3টা থাকে তাহলে আমাকে নিতে হচ্ছে কয়টা? 8 বার। ইশারা আপু ঠিক আছে, ধরতে পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। এখন আমার যদি কনস্ট্রেন্ট যদি অনেক বড় থাকতো তাহলে কি আমি এত বড় নিতে পারতাম? তো এই জন্যই দেখা যায় যে এইসব টাইপের প্রবলেমে কনস্ট্রেন্ট খুবই কম থাকে, 20 এর কাছাকাছি থাকে, ঠিক আছে? আপনার কমপ্লেক্সিটি যত আনার জন্য ধরেন 2 টু দি পাওয়ার 20 কত হয় দেখেন, 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 6 এর কাছাকাছি, এতগুলো কম্বিনেশন চলে আসতে পারে। আমি যদি আরো বড় করে দেই 2 টু দি পাওয়ার ধরেন 25, তখন দেখবেন যে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে দেখেন 10 টু দি পাওয়ার 7 এর কাছে চলে আসতেছে। তো আমরা আসলে এরকম 20-25 এর কাছাকাছি আপনার কনস্ট্যান্টটা থাকে। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এটা ধরতে পারছেন যে বিট ওয়াইজ যে প্রবলেম গুলো থাকে অথবা যদি আপনার বিট দিয়ে সলিউশন হয়ে থাকে তখন দেখবেন যে আপনার এন এর মান খুবই কম থাকে। সো ওই প্রবলেম গুলো দেখবেন আপনি এরকম কনস্ট্যান্ট যদি কম দেখেন তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি যে না এটা বিট ওয়াইজ দিয়ে সলিউশন করার একটা প্রবাবিলিটি আছে। একটু আগে একজন কোশ্চেন করতেছিলেন আগের সেশনে যে আমি প্রবলেম দেখে বুঝি না যে এটা আসলে কোন অ্যালগরিদম ইউজ করব অথবা কিভাবে আসলে আমার অ্যাপ্রোচ করাটা উচিত। এই আমি আমি আপনাদের কিছু আর কি এরকম কিছু টেকনিক বলার চেষ্টা করতেছি যে এগুলো যদি মাথায় রাখতে পারেন অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি একটা কিছু কমন পাই যেতে পারেন যে না আমার কনস্ট্যান্ট খুবই কম, তার মানে হচ্ছে গিয়ে এরকম যদি প্যাটার্ন থাকে আমার তাহলে বিট ওয়াইজ এর সলিউশন আসার সম্ভাবনা এখানে অনেক হাই। বলেন আপনারা কি আমার কনসেপ্টটা ধরতে পারছেন?
জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি এবার। নাইস। চলুন আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, ধরেন অনেক স্টেটমেন্টে এরকম থাকে যে হাউ মেনি ওয়েজ, হাউ মেনি ওয়েজ, মানে আপনি কতভাবে এটা বানাতে পারেন, কিভাবে কতভাবে নেওয়া যায়, অথবা মানে কম্বিনেটরিক্স এর মতো, ঠিক আছে, যে পারমুটেশন কম্বিনেশনের মতো, যে আপনি কতভাবে নিতে পারেন, কতভাবে কি করতে পারেন, এটা কতভাবে নেওয়া যায়, যে সূত্রগুলো। হ্যাঁ, এরকম প্রবলেম যদি আপনি পান, দেখা যাবে যে মোস্ট অফ দ্য প্রবলেমের সলিউশনই হচ্ছে কি আপনার ডিপিতে আসবে, মানে ডাইনামিক প্রোগ্রামিং এ আসবে। ঠিক আছে, আপনারা বুঝছেন যে আমরা যদি এরকম কোনো দেখি যে, আমি কিন্তু বলতেছি এক্সাক্ট ডিপিতে আসবে, আপনার তখন চিন্তা করতে হতে পারে যে ডিপি দিয়ে চিন্তা করতে হতে পারে যে এরকম সলিউশন দেখা যায় আপনার পারমুটেশন কম্বিনেশন বেশিরভাগ প্রবলেমই ডিপি দিয়ে সলভ হবে। ক্লিয়ার আমার কনসেপ্ট? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আমি তো বুঝছি। আর দেন আপনার আমি একটা দেখাচ্ছিলাম যে আপনার কিভাবে আসলে আপনার কি বলে একটা নেস্টেড লুপকে আপনি কিভাবে ছোট করবেন। হ্যাঁ, আমরা বেশিরভাগ সময় ও অফ এন স্কোয়ার থেকে যদি ও অফ এন এ আনতে চাই, অথবা ও অফ এন কিউব থেকে যদি ও অফ এন অথবা এন স্কোয়ারে আনতে চাই, তো বেশিরভাগ সময়ে দেখা যায় যে আমরা যদি ও অফ এন একটা রিডিউস করতে চাই, এখানে কিন্তু রিডিউস কত হচ্ছে, ও অফ এন সামথিং একটা, এরকম রিডাকশনের ক্ষেত্রে বেশিরভাগ সময় চিন্তা করবেন যে লগ এন এ আনা যায় কিনা, ও অফ এন একটা বাদ দিয়ে ওটাকে লগ এন দিয়ে রিপ্লেস করা যায় কিনা। তখন আসলে এই রিপ্লেসেবল কাজগুলো বেশিরভাগ দেখা যায় যে বাইনারি সার্চের টেকনিক দিয়ে ইউজ করতে হয়। পয়েন্টটা ধরতে পারছেন কিনা বলেন? হ্যাঁ, বুঝতে পারছি এটাও। তো এই জিনিস বাইনারি সার্চের জিনিসটা কখন মাথায় আনবেন? তখনই আনবেন যখন আমাকে আসলে ও অফ এন স্কোয়ার ও সামথিং এটা অনেক বড় হয়ে যাচ্ছে কনস্ট্রেন্ট, আমাকে যদি এখন ও অফ এন একটা রিডাকশন করতে হয়, তখন আমি দেখা যাবে যে আমি এখন এটা বাইনারি সার্চ দিয়ে রিপ্লেসেবল করা যায় কিনা। কিন্তু বাইনারি সার্চ দিয়ে রিপ্লেসেবল করতে হলে আপনাকে সর্টিং প্রপার্টি আছে কিনা এটা দেখতে হবে। সর্টিং আছে কিনা সেটা ম্যাটার করে না, অনেক সময় সর্টিং না করেও সর্টিং প্রপার্টি বের করা যায়। এটা হয়তো যদি আপনাদের সাথে যদি আমার কোনোদিন আরো ডিপলি ক্লাস হয় বাইনারি সার্চের, আমি হয়তো তখন দেখাতে পারবো। সো এটা আসলে মেন এজেন্ডা না, সর্টিং প্রপার্টি বাইর করতে হয়। হ্যাঁ, সর্টিং প্রপার্টিটা হচ্ছে আমাদের মেইন দরকার। সর্টিং প্রপার্টি এরকম হতে পারে যে আপনার যে অ্যারে দেওয়া আছে এটার উপরে আপনি হয়তো বা কোনো সর্টিং করা লাগবে না, আপনি অন্য মানে ইনটিউশন একটা আনতে হবে যে এখানে সর্টিং এরকম একটা প্রপার্টি নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো এইভাবে আসলে আপনি এরকম যদি থাকে তাহলে আপনি এখানে বাইনারি সার্চটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। বুঝতে পারছেন? ভাইয়া, সর্টিং প্রপার্টি নিয়ে কি আরেকটু কিছু বলবেন? সর্টিং প্রপার্টি নিয়ে আরো কিছু বলবো কি না, তাহলে একটা প্রবলেম চিন্তা করি, দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে, আপনি তো বলছেন, আমি এটা একটু এক্সপ্লেন করি। আপনাকে ধরেন একটা একটা স্ট্রিং দেওয়া আছে, এ এ এ বি, আর একটা স্ট্রিং দেওয়া আছে ধরেন এ বি এ এ বি এ এ এ বি সি। ঠিক আছে, এই দুইটা স্ট্রিং আপনাকে দেওয়া থাকবে প্রবলেম স্টেটমেন্টে। ধরেন এ আর বি দুইটারই স্ট্রিং এর সাইজ অনেক বড়, 10⁶ এর কাছাকাছি, দুইটা 10⁶ এর কাছাকাছি স্ট্রিং হইতে পারে। এই পর্যন্ত ধরা গেছে প্রবলেম স্টেটমেন্ট? হ্যাঁ, জি ভাইয়া। অর্ণব ভাই ধরতে পারছেন? হ্যাঁ ভাই। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি শুরু থেকে একটা সাব স্ট্রিং নেই, ধরেন এ নিলাম, আমাকে এখন দেখতে হবে যে এখানে এই সাব স্ট্রিংটা আছে নাকি নাই, মানে আমাকে এমন একটা সাব স্ট্রিং এ থেকে মানে এর শুরু থেকে চুজ করতে হবে যাতে বি এর মধ্যে এটা থাকে। ধর আমি কত বড় সাব স্ট্রিং নিতে পারি এ থেকে শুরু থেকে যেটা আমাকে বি এর মধ্যে থাকবে। ধরেন আমি এ নিলাম, তার মানে হচ্ছে গিয়ে ধরেন এখানে এ এক্সিস্ট করে, তাহলে ঠিক আছে আমি আসলে দুই সাইজের স্ট্রিং নিতে পারি। আমি ধরেন এ এ বি এ তিনটা এ নিলাম, ঠিক আছে, তিনটা এ আছে নাকি, আচ্ছা হ্যাঁ এই যে এখানে তিনটা এও আছে, হাইয়েস্ট তিনটা নিতে পারতেছি। দেখি এখন এ বি নেওয়া যায় কিনা, আচ্ছা তিনটা সাইজের আমি হাইয়েস্ট নিতে পারি, আচ্ছা তিনটা সাইজ 4 সাইজের নিতে পারি। আমি আসলে হাইয়েস্ট 4 সাইজের যদি আমি একটা এখান থেকে প্রিফিক্স নেই, আমাকে এখানে আমি 4 সাইজের প্রিফিক্স আমি বি তে পাবো। এখন আপনাকে আমাকে বলতে হবে যে হাইয়েস্ট কত সাইজের সাব স্ট্রিং আপনার প্রিফিক্স হিসেবে এ থেকে নিলে, হয়তো ফুল স্ট্রিংও নিতে পারেন
তো প্রিফিক্স আপনি যে কোনো একটা স্ট্রিং নিতে পারেন যেটা আসলে আমি বিতে সাব স্ট্রিং হিসেবে পাবো। আমার পয়েন্টটা বুঝছেন যে আমি কত বড় সাইজের নিতে পারি, এটা আমি কিভাবে বের করতে পারি? আমার ইশারা আপু, আমার কোশ্চেন বোঝা গেছে বল কিনা বলেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমি আবার একটু এক্সপ্লেন করি যারা বোঝেন নাই। আমি এখান থেকে শুরু থেকে কত বড় প্রিফিক্স নিতে পারি যেটা আমার বিতে সাব স্ট্রিং হিসেবে আছে। এখন আমাকে বলতে হবে যে এটা ম্যাক্সিমাইজ করতে হবে আপনার, কত বড় ম্যাক্সিমাইজ করতে পারেন আপনি, এই কত বড় সাইজের বড় প্রিফিক্স নিতে পারি। হতে পারে ফুল স্ট্রিংও হয়ে যেতে পারে, সমস্যা নাই। যদি ফুল স্ট্রিং যদি থাকে সেটা তো আপনার হাইয়েস্ট নাম্বার অফ সাব স্ট্রিং হবে, তাই না? সেটা কত ভাবে ম্যাক্সিমাইজ করতে পারি আমি, এই সলিউশন কি কেউ পারেন অথবা কেউ কি আইডিয়া দিবেন কিভাবে করা যেতে পারে? বাইনারি সার্চের মতো করে। বাইনারি সার্চের জন্য একটা প্রবলেম দেখাচ্ছি বলে তো বাইনারি সার্চ বলে ফেললেন, বাইনারি সার্চ দিয়ে কেমনে করবেন বলেন? মানে আমি একটা লেন্থ ধরে নিলাম যে ওইটা বুঝতে যদি পারছি, পাই হ্যাঁ। তাহলে, যদি ওটা পাই তাহলে ওর ছোট থেকে তো আর কাউন্ট করবো না, আমি ওর বড় খুঁজতে থাকবো। ঠিক আছে, তো আমরা যে প্রবলেমটা আছে প্রবলেমটা হচ্ছে কি একটা হ্যাশিং এর প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে কি একটা হ্যাশিং এর প্রবলেম, কিন্তু হ্যাশিং দিয়ে এটা সলভেবল না, কেননা এখানে এই প্রবলেমটা সলিউশন করতে গেলে আমাদের এরকম একটা সলিউশন আসে, নেস্টেড লুপ আসে তিনটা। নেস্টেড লুপ আসে তিনটা, একটা হচ্ছে যে আমি এক সাইজের সাব স্ট্রিং নিব, নাকি দুই সাইজের নিব, তিন সাইজের নিব, নাকি এন সাইজের নিব, ঠিক আছে, একটা আসে। আরেকটা হচ্ছে যে আমি ওয়ান সাইজ যদি নেই, ওয়ান সাইজের যত সাব স্ট্রিং আছে বি থেকে, মানে আই এর সাইজের যত সাব স্ট্রিং সব নিব। আবার একটা লুপ চালাইয়া আমার আসলে স্ট্রিং কম্পেয়ার করতে হবে যে আমি যতটুকু সাব স্ট্রিং নিব সেটার সাথে আবার এ থেকে যতটুকু প্রিফিক্স নিছি ওইটা আবার মিলতেছে কিনা। ঠিক আছে, আমার পুরো কমপ্লেক্সিটি চলে আসে ও অফ এন কিউব। আমরা যে স্ট্রিং কম্পেয়ার করতেছি এটার জন্য আসলে আমার দুইটা দুইটা যে আমাকে স্ট্রিং কম্পেয়ার আমরা কিভাবে করি, এ ইকুয়াল বি এটা সমান কিনা, এটা করতেও কিন্তু আপনার সে কিন্তু আন্ডারহুডে এটা লুপ চালায়। ঠিক আছে, সো সেটা আমরা বাদ দিয়ে আমরা লুপ দিয়ে ধরেন আমরা চেক করতেছি, সেটার জন্য আমরা আসলে এখানে ইউজ করব বাইনারি হ্যাশিং। হ্যাশিং ইউজ করলে আমার হবে যে আমরা স্ট্রিং কম্পেয়ার ও অফ এন এ ওয়ানে করে ফেলতে পারবো, সেটার জন্য আসলে আমাদের ও অফ এন কমপ্লেক্সিটি চালাতে হবে না। তাহলে আমার কমপ্লেক্সিটি আসলো ও অফ এন স্কোয়ারে, কিন্তু ও অফ এন স্কোয়ারও কিন্তু আমার অনেক বড়, 10^12 হয়ে যায়, তাই না? এখন আমাকে কি করতে হতো, বারবার আমাকে এক থেকে এন পর্যন্ত যতগুলো প্রিফিক্স সম্ভব সবগুলো নিয়ে নিয়ে চেক করতাম। কিন্তু এটাকে আমি আসলে কিভাবে আরো সলভ করতে পারি, এখানে আসলে আমরা একটা বাইনারি সার্চের প্রপার্টি নিয়ে আসতে পারি। ইশারা আপু, আমার এই পর্যন্ত কথাবার্তা ধরতে পারছেন কিনা বলেন? হ্যাঁ, ধরতে পারছি। এখন আমাকে কি করতে হইতো আপনি বলেন তো, আপনি ধরো স্ট্রিং কম্পেয়ার বাদ দেন, ওইটা স্ট্রিং কম্পেয়ার আরেক জিনিস, আরেক টপিক, ওইদিকে বাদ যায়। আমাকে কি করতে হবে, এক সাইজের একটা এ নিব, আবার এখানে চেক করবো এ কি তুমি একটা আসো কিনা, আছে। পরে দেখবো যে দুই সাইজের একটা এ দেখবো আছে কিনা, আছে। পয়েন্টটা বুঝছেন, এইভাবে আপনি চেক করবেন না? হ্যাঁ, এইভাবেই চেক করব। আচ্ছা, এখন এটা চেক করতে কি হবে বলেন তো, আপনাকে কি এন টাইমস এভাবে চেক করতে হবে, তাই না? তাহলে কি আপনার কমপ্লেক্সিটি কি হয়ে যাবে, ও অফ এন স্কয়ার হয়ে যাবে না? হ্যাঁ, একবার একটা নিয়ে পুরো এরে চালাতে হবে, দুইটা নিয়ে আবার পুরো এরে চালাতে হবে, এন স্কয়ার হয়ে যাবে। এটা তো আপনার সলিউশন কাজে দিবে না, এটা তো শিওর আপনি নাকি? হ্যাঁ, সলিউশন কাজে দিবে না। এটাকে আমরা ছোট করতে পারি কিভাবে, এই জিনিসটা এখন আমরা দেখবো। এখন আমাদের একটা ইনটিউশন গ্রো করতে হবে যে আপনি একটা জিনিস আমাকে বলেন, শুরুতে আমি ধরে নিলাম, আমি ধরেন আরো একটা বড় এখানে কিছু অ্যাড করে দিলাম এফ এবং ই, আমি এফ ই ডি এক্স ওয়াই ধরে নিলাম। হ্যাঁ, আমি শুরুতে ধরে নিলাম এখানে আমার 5 সাইজের যদি প্রিফিক্স শুরুতে ধরে নিলাম, 5 সাইজের সাফিক্স যদি আমি প্রিফিক্স যদি এখান থেকে নেই, এটা এখানে বানানো পসিবল কিনা। 5 সাইজের প্রিফিক্স নিলে কি এতটুকু হয় না ঈশান আপু? হ্যাঁ, এফ অবধি। এফ এফ যদি হয়, এটা কি এখানে বানানো পসিবল? না। বানানো যদি পসিবল না হয়, 5-এর উপরে যত বড়ই আমি প্রিফিক্স নেই না কেন, আর কি বানানো পসিবল হবে এখানে? না, হবে না। শেষ। আমি একটা তাহলে কি 5 সাইজের কম নিতে হবে, 5 হুম, সাইজের কম আরো কম নিলাম, ধরেন এটাকে আরো অর্ধেক করলাম, অর্ধেক করে নিলাম যে 2, এখানে 2 সাইজে যদি প্রিফিক্স নেই, এটাকে বানানো সব পসিবল। হ্যাঁ, পসিবল। তাহলে এখান থেকে আমি চিন্তা করলাম যে 2 সাইজে যদি বানানো পসিবল হয়, এক সাইজও বানানো পসিবল।
হ্যাঁ তাহলে 2 আমার একটা প্রবাবল অ্যান্সার। আমি কিন্তু প্রবাবল অ্যান্সার 2 পেয়ে গেছি। কারণ আমি দেখবো যে 2 থেকে একটু বাড়াই, 2 থেকে 5 এর মাঝখানে আর একটা সংখ্যা নেই, 4 সাইজে বানানো পসিবল? হ্যাঁ পসিবল। পসিবল। তাহলে কি 4ও এখন আমার একটা প্রবাবল অ্যান্সার হয়ে গেল, 4 একটা প্রবাবল অ্যান্সার। তাহলে 4 হয়ে গেলে 4 এর পরে কি আর 5 আছে? 5 তো বানানো পসিবল না, তাহলে আমি 4ই আমার হচ্ছে গিয়ে লাস্ট একটা সংখ্যা, তাই না? আমি 4 হচ্ছে আমার ডিরেক্ট অ্যান্সার। এই জিনিসটা আমি কেমনে আনলাম? আমি আসলে চেষ্টা করলাম যে আমার ধরেন এ হচ্ছে কি টোটাল সাইজটা কত, 1 2 3 4 5 6 7 8 9। আমি চেষ্টা করলাম 1 থেকে 9 এর মধ্যে একটা বাইনারি সার্চ করব, সংখ্যার উপর বাইনারি সার্চ। এই দেখেন, এটা কিন্তু এখানে এক্সিস্টই করে না। আমি এমন একটা ইন্টিউশন নিয়েছিলাম, আমি এখানে চেষ্টা করব যে বাইনারি সার্চে কি করি, আমরা অর্ধেক অর্ধেক করে বানানোর চেষ্টা করি, তাই না? এই এখান থেকে নিব 5, ফার্স্টে অর্ধেক করে নিলাম 5 বানানো যায় না, তার মানে হচ্ছে কি আমার পুরো রেঞ্জ চলে আসলো 1 থেকে 5। আমি এখান থেকে দেখবো যে 2 বানানো যায় কিনা, তাহলে আমার 2 চলে আসবে, 2 থেকে 4 এর মধ্যে একটা রেঞ্জ চলে আসবে। 5 বানানো যায় না, এই জন্য রেঞ্জ চলে আসবে 1 থেকে 4 আর কি। হ্যাঁ, 2 থেকে 4 এইটাকে রেঞ্জ পরে বাড়তে পারে, দেখা যাবে 4 এর জন্য হয়ে গেছে। দেখেন আমরা একটা টোটাল কম্পিটিশন বাইনারি সার্চ ইউজ করে লগ এনে আমরা একটা অ্যান্সার নিয়ে আসতে পারলাম, যেটা আসলে আমরা দেখেন এখানে কোনো কিছু সর্টই করা লাগলো না। আমরা এমন কিছুর উপরে সর্ট করছি, আমরা কিন্তু অ্যান্সারের উপরে বাইনারি সার্চ করছি। ঠিক আছে, আমি এটা বলতে চেষ্টা করছি সর্টিং প্রপার্টিটা এমন একটা জিনিস যেটা আসলে সর্ট করে পাওয়া লাগে না। এটা আসলে হতে পারে যে আপনার ইনটিউশনের মাধ্যমে আপনি অন্য কিছুর উপরও আপনি বাইনারি সার্চ করতে পারেন। ক্লিয়ার এখন ইশারা আপু? হ্যাঁ ভাইয়া, আমি ভাবছিলাম যে মানে বাইনারি সার্চ এর ক্ষেত্রে তো আমরা সর্টিংটাই বুঝি, তো আমি ভাবছি সর্ট না করে আবার কিভাবে করবে, এই জন্য এই আমি হচ্ছে গিয়ে কোশ্চেনটা কেস। করছি। তো আমি এটা বলার চেষ্টা করলাম আমরা আসলে ভুল জিনিস শিখি বারবার, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভাইয়া। সমস্যা নাই ইনশাল্লাহ। আপনি আপনি তো ভাইকে বলতেছিলেন আপনি কি কোনো ব্যাচে ভর্তি হয়েছেন নাকি? হ্যাঁ আমি তো হচ্ছে ওই যে আইসিপিসি ব্যাচ 8 এর যে ব্যাচটা, ও আচ্ছা আচ্ছা, নাইস, সমস্যা নেই। সো এই তো আপনি আসলে ওইটা প্রত্যেকটা হচ্ছে টপিকে ফেব্রুয়ারি আসলে থেকে আমরা শুরু ডেপথে হবে যাওয়ার মনে হয়। ইনশাল্লাহ। হ্যাঁ, সো আপনি আমরা আসলে সত্যি বলতে আপনি যদি এটা কোনো ক্লাসে শিখে থাকেন, আমাদের টিচাররা তো এভাবে শিখায় না। আরটা হচ্ছে যে বাইনারি সার্চেরও আসলে আমরা অনেক সময় বিভিন্ন কনস্ট্যান্ট অনেক সময় ভুল করি। আমরা অনেক সময় এমন ভাবে বাইনারি সার্চ লিখি যে টেইলি হয়ে যায়, ঠিক আছে? আমি যখন তাদেরকে শিখাই, আমি তাদেরকে 2টা বাইনারি সার্চের কোড দিয়ে দিই। আপনার সারা জীবন এই 2টা বাইনারি সার্চের কোডের বাইরে কোনো কোডই লাগবে না, এবং এই 2টা কোডের একটা না একটা আপনি ইউজ করবেন এবং মাস্ট আপনার সলিউশন কাজে দিবেই। হ্যাঁ, মানে এখানে টিইলি হওয়ার সম্ভাবনা কোনো হবেই নাই। আপনার আসলে কোনোভাবে অন্য প্যাটার্ন চিন্তা করতে হবে না, এবং এই সর্টিং প্রপার্টি জিনিসপত্রগুলো আছে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। তো আমরা আসলে কখনো এভাবে চিন্তা করি না, আমরা আসলে গতানুগতিক ভাবে মানে থিওরিটিক্যাল যেভাবে দেখি এভাবে চিন্তা করি। আমাদের ক্লাসে শেখানো হয় যে আমরা সর্ট করবো, সর্ট করে বাইনারি সার্চ করবো, শেষ। কিন্তু সবসময় যে এইভাবে করি না, আমরা যখন অ্যাডভান্স কোনো বাইনারি সার্চ সলভ করতে যাব তখন দেখবেন যে আপনার কোনো সর্টিং জিনিসই আসতেছে না। আপনাকে তখন সর্টিং প্রপার্টি নিয়ে চিন্তা করতে হবে। আপনি যদি আরো অ্যাডভান্স সলভার হতে চান, আপনি যদি আরো রেটিং আপনার বুস্ট করতে চান, তখন কিন্তু আপনাকে একটু আলাদাভাবে থিঙ্কিং করতে হবে, ঠিক আছে? তো এই গেল একটা জিনিস। আর কি দেখাবো? আর হচ্ছে গিয়ে আপনি যদি আরো সামনে যান তখন আপনাকে ধরেন বিভিন্ন ধরনের রেঞ্জ কোয়েরি আছে। বিভিন্ন ধরনের রেঞ্জ কোয়েরি যদি আপনি পান, তখন দেখা যাবে যে আপনার ওখানে সেগমেন্ট ট্রি অথবা আপনার স্কোয়ার টু ডিকম্পোজিশন অথবা আরো কিছু আছে, বিআইটি আছে, বাইনারি ইন্ডেক্স ট্রি সামথিং, ওটা আবার সেগমেন্ট ট্রি দিয়ে আসলে সলভেবল। এইগুলো জিনিস আপনাকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? এর বাইরে অনেক কিছু আছে, বাট একদিন তো সবকিছু বলানো সম্ভব না। নাম্বার থ্রির প্রবলেম গুলো আসলে অনেকভাবে অনেক কিছু দেখে আমরা বুঝতে পারি যে নাম্বার থ্রি প্রবলেম হতে পারে। সো এই তো আমি আপনাদের এখন যেটা দেখার চেষ্টা করলাম যে স্টেটমেন্ট দেখে অথবা কনস্ট্যান্ট দেখেও কিন্তু আপনি অনেক সময় ডিসিশন নিতে পারেন যে আমার আসলে কোন ভাবে অ্যাপ্রোচ করাটা উচিত। অথবা আপনি যদি এই যে বিভিন্ন পয়েন্ট বললাম এগুলো মাথায় রাখলে দেখবেন যে আপনার খুবই ইফিসিয়েন্টলি খুব কুইকলি একটা সলিউশন মাথায় চলে আসবে। এই জিনিসপত্রগুলো যদি আপনি নাই জানেন, আপনি খুঁজতে খুঁজতে বের করতে করতে আপনার কলেজ টাইম অনেক সময় চলে যাবে। পয়েন্টটা বুঝতে পারছেন আমার? জি ভাইয়া বুঝতে পারছি। সো এই তো মোটামুটি আজকে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আমি আসলে থিওরিটিক্যালি না যাইয়া প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি আপনাদের যে আপনাদের কিভাবে আসলে চিন্তা করতে হবে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস থেকে শুরু করে সবকিছু। আর হচ্ছে গিয়ে যে একটা প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে আর একটু চিন্তা করা উচিত যে সলিউশন কুইকলি পাওয়ার জন্য। এবং আপনারা অনেকে বলতেছিলেন সলিউশন তো মাথায় আসে না, কি করব?
এগুলো আসলে প্র্যাকটিস করতে হবে, এবং আমি যে পয়েন্টগুলো বললাম এইভাবে একটু নোট ডাউন করতে হবে যে এই টাইপের প্রবলেমগুলো এই টাইপের হয়, কনস্ট্যান্ট থাকলে এরকম থাকলে মনে হয় এই টাইপের হতে পারে। একটা গ্রাফের কনস্ট্যান্ট দেখলে তো আপনি বুঝতে পারেন না গ্রাফ দিয়ে এইভাবে সলভেবল। সবসময় যে সবকিছু গ্রাফ দিয়ে সলভেবল এমন না, ওই গ্রাফের হইতে পারে, এটা আবার হইতে পারে যে আপনার অন্যভাবে সলভেবল হতে পারে। তো এই জিনিসপত্রগুলো আসলে আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ইনটিউশন গ্রো করতে হবে, ঠিক আছে? এটা একদিনে সম্ভব না, বাট সময় দিলে অবশ্যই সম্ভব। ঠিক আছে, আহ আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। আজকে অনেক সময় হয়ে গেছে, মোটামুটি 4-5 ঘন্টা ধরে আপনারা আছেন। ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, আবার কোনো একটা সেশনে দেখা হবে, আরো অনেক কিছু নিয়ে কথা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন, তাহলে আমি শেষ করে দেবো। ভাইয়া বাইনারি আসলে সার্চের আমরা কোড বুঝি না যে আমাদের কোনটার পরে মানে কোন টপিকের পরে কোন টপিক আমাদের মানে সিকোয়েন্স ওয়াইজ পড়তে হবে বা জানতে হবে, এই জিনিসটাই আসলে আমরা বুঝি না। আহ আমি যদি ইয়ার কথা বলি, আপনি তো একটা কোনো কোর্সে ভর্তি হয়েছেন, তো আপনি ওখানে তো আপনি সিকোয়েন্সিয়ালি শিখবেনই। ওটা আসলে এমনভাবে বানানো হয়েছে যে আপনার আসলে কোনটা পর কোনটা শেখা উচিত। হ্যাঁ, এইভাবে আসলে বিগিন টু ডেপথে যাওয়া হবে। আর যদি সবার ওভারঅল যদি বলি, যারা আসলে কোনো কোর্সে ভর্তি হন নাই বা সামথিং, যদি নিজে যে প্রিপারেশন নিতে যান, সত্যি বলতে আপনাকে আসলে শুরুর দিকে বেসিক জিনিসপত্রগুলো যেমন বাইনারি সার্চ, নাম্বার থিওরি, তারপর এই যে তারপর প্রিফিক্স সাম থেকে শুরু করে বেসিক যে জিনিসপত্রগুলা, এগুলা নিয়ে আসলে ডেপথে আসলে শেখা উচিত। শুধুমাত্র আপনি যদি বাইনারি সার্চ, নাম্বার থিওরি এবং প্রিফিক্স সাম সহ যে বেসিক জিনিসপত্রগুলা এবং এসটিএল এ যদি আপনি বস হতে পারেন, এসটিএল এ বস হওয়াটা খুবই জরুরি। আপনি নর্মালি কোর্স স্পেশালিস্ট কেউ আটকাতে পারবেন না আপনাকে হওয়াতে। পয়েন্টটা বুঝছেন? আপনি দেখবেন যে কোর্স এ বি সি তে আহামরি অনেক বড় ধরনের অ্যালগরিদম অথবা ডাটা প্রবলেম আসে না। আপনার দেখা যায় যে না, আমি বেশিরভাগ হাইস্ট ভাইয়া তিনটা বা একদিন শুধু 4টা প্রবলেম সলভ করছিলাম, তার ডিপ 4-এ, কিন্তু 3টার বেশি কখনো করি নাই ম্যাক্সিমাম। তো দেখবেন যে ওখানে আহামরি আপনার কাছে লাগে না। আপনি যদি প্রথম 3টা প্রবলেমই অথবা 4টা প্রবলেম যদি খুব কুইকলি সলভ করে ফেলতে পারেন 40 মিনিট, আধা ঘন্টার মধ্যে অথবা 1 ঘন্টার মধ্যে, তাহলে দেখবেন যে আপনার অনেক বড় একটা র্যাঙ্কে জাম্প হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। তো এটাই হচ্ছে কি কেস, যে আপনি যে আহামরি কিন্তু আপনার অনেক কিছু শিখতে হয় না, কিন্তু আপনার রেটিং গ্রো করার জন্য আপনার আস্তে আস্তে ডেপথের দিকে যেতে হবে, বাংলাদেশ আইপিসি আইসিপিসি ভালো করে যেতে হবে। কিন্তু আপনাকে আসলে শুরুর টপিক গুলো আসলে ভালো মতো জানা উচিত। এই যে আপনি আজকে বললাম যে দেখেন আপনি কিন্তু বাইনারি সার্চ পারেন, তো সমস্যা হচ্ছে আপনি জি এইভাবে চিন্তা কখনো করেন নাই। মানে এই ধরনের প্রবলেম আমাদের থাইকা যায় বলে আসলে আমরা কন্টেস্ট টাইমে অনেক পারা জিনিস পারি না, বুঝতে জি পারছেন? ভাইয়া, এই হচ্ছে গিয়ে কেস। তো আমাদের আসলে একটু স্মার্টলি শিখতে হবে, মানে সময় বেশি দেওয়ার থেকে স্মার্টলি যদি আপনি একটু কম সময়ও দেন, ইফেক্টিভ হবে আপনার পড়াশোনা, বুঝতে পারছেন? জি ভাইয়া, এই তো। থ্যাংক ইউ। রিসোর্সের কথা কে জানি জিজ্ঞেস করেছিল, আমি হচ্ছে গা মেইনলি ফ্রি রিসোর্স যদি টপিক লিস্টের কথা বলি, আমি হচ্ছে গা ইউনোভো একাডেমির একটা হচ্ছে গা টপিক লিস্ট আছে, এটা হচ্ছে গা ফ্রি আর কি, ওপেন সোর্স। হ্যাঁ, ওইটা মানে এরকম টপিক লিস্টের আসলে অভাব নাই। আপনি যদি বাংলাদেশের কথা বলেন, অনেকজন অনেক টপিক লিস্ট দিয়ে রাখছে। আপনি যদি বাইরের ওয়ার্ল্ডের কথা বলেন, আপনার কোড ফোর্সেসে অনেক ধরনের ব্লগ আছে, ব্লগে আপনি অনেক রিসোর্স পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনাকে আসলে শুরু করতে হবে এবং শেখা শুরু হ্যাঁ, করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণ জিনিসপত্র পাওয়া যায়। মানে আমি হচ্ছে গা প্রথম দিকে এইসব ব্লগ পড়তাম না, কিন্তু যখন পড়া শুরু করছি তখন দেখলাম এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ, যেগুলো বাইরে কোথাও পাওয়া যায় না। বুঝতে পারছি। হ্যাঁ, ব্লগ আছে অনেক, ব্লগে আপনি অনেক কিছু শিখতে পারবেন, পড়াশোনা করতে হবে আর কি। এআই তে এত কিছু পাবেন না, বাট ব্লগে পাবেন ইনশাল্লাহ। আহ, ঠিক আছে, আর কোনো কোশ্চেন কারো? বাইনারি সার্চের ওই 2টা কোড আমাদের একটু দেওয়া যাবে? আমাদের যখন ওই যে প্রথম করাইছিলাম তখন ও বলছিলেন আচ্ছা, দেবেন। কোনো মাইনাস আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি কোডটা পাইলে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ব্রোয়ান, আজকে তাহলে এই পর্যন্তই। আবার পরে কথা হবে, দেখা হবে। কোনো সমস্যা হলে কোনো হেজিটেট করা কিছু নাই, আমাদের যে কোনো কাউকে রিচ করতে পারেন, আমাকেও চাইলে রিচ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।